আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম আসসালাম। স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার ভালো আছেন? জি জি জি, ভালো আছি। আপনারা সবাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ স্যার, আপনি ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। জি, ভালো আছি। স্যার আমার একটু সমস্যা আছে স্যার। কি সমস্যা? কি সমস্যা? স্যার আমি ফটোশপটা ডাউনলোডই করতে পারতেছি না, আমি বুঝতেছিই না যে আমার জন্য কোনটা ফটোশপ ঠিক ফটোশপ হবে। ইত্যাদি নয়, কি আছে যে আমার গ্রুপে কানেকশন দিয়েছে, ওখানে নামাজ পড়ে নাই। কোনটা ভাইয়া পাচ্ছি না, মানে বুঝতেছি না তো। হোয়াটসঅ্যাপে দেখেন, হোয়াটসঅ্যাপে যান, দেখেন যে আমার একটা লিঙ্ক দিয়েছে আইডল ফটোশপে। নাইলে গুগলে লেখা কনফিগারেশন থাকে, কনফিগারেশন থাকে। টু জিবি CS6 নামাবেন। CS6 কেউ আছে কারো কাছে? 2 GB গ্রাফিক্সের কাজ করা যায় না আসলে, বুঝছেন? জি স্যার বাড়াতে হবে, কিন্তু মানে এই মুহূর্তে একটু পসিবল বুঝছি। না আমার জন্য, এই জন্য বলছি না। দেখেন, বাড়ানো গেলে বাড়ায়, আর নাহলে CS6টা ইউজ করেন, দেখেন হয় কিনা। CS6 কি আপনাদের কারো কাছে আছে? আপু আমার কাছে হচ্ছে 2019টা আছে। আমার লাগবে ভাইয়া, আমার নুসরাত মাহজাবী। এখন বলতেছেন কেন? আজকে কদিন কি করছেন? আমি তো কালকেও বলে দিলাম। স্যার আমি কালকে থেকে কালকে তো ও বলছিল, কালকে ওই কিন্তু আনাবিল তো বলছিল কালকে এক কোন জন্য বলছিল যে CS6 করা লাগলে আমারে বলেন, আমার কাছে আছে। আনাবিল বলছিল। কেছে? ওয়ালাইকুম আসসালাম। জি। ও সিসি চালাইতে পারবে না রে ভাই। 2 GB র্যাম, বুঝেন না কেন? সিসি কত? Six। আছি ভাই, আসছি। 17? তাহলে তো ঠিকই আছে। আবার কি? আপনারটা ঠিকই আছে। হ্যাঁ, বলেন। স্যার এই গ্রুপের লিংকটা কি দেওয়া যাবে? না, এই হোয়াটসঅ্যাপের গ্রুপে আপনি জয়েন হবেন কেন? স্যার আমি তাহলে ক্লাসের ভিডিওগুলো কিভাবে নিব? ক্লাসের ভিডিও যাই হোক, হোমওয়ার্কগুলো ভাই করতে হবে। আমি আপনাদের যে কাজগুলো দিয়ে আপনি এই পাশের কাজ করবেন না ওই পাশের কাজ করবেন। স্যার আমি এই ক্লাসগুলো আমার দরকার ছিল, ক্লাসগুলো মানে আমি তাহলে কিভাবে আমার পক্ষে পসিবল কমপ্লিট করা? হোমওয়ার্ক আমি ওই গ্রুপেতেই কমপ্লিট করবো। স্যার লিংকটা কি দেওয়া যাবে? আচ্ছা, আমি বলবানি আপনারে। কয়টা ক্লাস করবেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন? সাদিয়া পারেন কতগুলা ক্লাস করবেন? হ্যালো। হ্যাঁ স্যার আমার
হ্যাঁ, 12টা ক্লাস পর্যন্তই আপনার এই গ্রুপে রাখা হবে, দেন তারপরে রিমুভ করা হবে। হ্যাঁ হ্যাঁ স্যার, সমস্যা নেই। ঠিক আছে? আর 12টা ক্লাস শুনেন, আমি শেষ করি, আমার কথা শেষ শুনুন। 12টা ক্লাস পর্যন্ত করবেন, দেন আর এই যে আমি যে প্রতিদিন যে ইলাস্ট্রেটরের যে কাজগুলো দিচ্ছি ওইগুলো কিন্তু আমার কমপ্লিট করে দিতে হবে। ওকে? স্যার আমি যেহেতু স্টুডেন্ট, তো শোনেন, আমি একটা কথা বলি, আমি এত সুযোগ কাউকে দেইনি, আপনাকে যেভাবে দিছি। ঠিক আছে? তো আমার কথা হচ্ছিল, আমার হোমওয়ার্ক যেগুলো দিচ্ছে আমার ওই হোমওয়ার্ক করে দিতে হবে। ঠিক আছে? যদি গ্রাফিক্স শিখতে চান, আমার কাছ থেকে কাজ শিখতে চান, দেন ওইগুলো করতে হবে, আদারওয়াইজ পসিবল হবে না কিন্তু। স্যার আরেকটা কথা ছিল, সেটা হচ্ছে স্যার আপনি যদি আমাকে ভিডিওগুলো দিয়ে দিতেন তাহলে আমাকে এই গ্রুপে ক্লাস করার দরকার ছিল না। মানে এখানে যে আমাকে ক্লাস করতে হবে না না, করতে হবে না সেটা না, লাইভ ক্লাসে এক মজা, ভিডিও দেখা এক মজা। লাইভ ক্লাস দেখা এক মজা, ভিডিও দেখা এক মজা, কথা বুঝছেন? স্যার স্যার আরেকটা কথা, আপনি আমি যখন জয়েন করছিলাম তখন বলছিলেন যে 12টা ক্লাস হয়ে গেছে, তো ওইখানে কি 12টা ক্লাসই হয়েছিল নাকি আরো আসলে 12টা ক্লাসের মধ্যে আরো অন্যান্য ক্লাস ছিল না? মাইক্রো ওয়ার্কার্সের ক্লাস ছিল না আপনার? ওখানে তো প্রথম মাইক্রো ওয়ার্কার্সের ক্লাস ছিল। আপনি টুলস ধরছেন কোন জায়গা থেকে সেটা বলেন আমারে। আমি টুলস একেবারে না, টুলসের ক্লাস ইনফ্যাক্ট পাইনি নাই। আমি হচ্ছে ওইখান থেকে কেন টুলস পান নাই? আমি একটা টুলস রিপ্লে করে করে বললাম না, ব্যাকে এসে বললাম। ওইটা আপনি পার্সোনালি আমাকে আলাদাভাবে শিখিয়েছিলেন, বাট সবার সাথে ক্লাসের কথা আমি বলতেছি যে আমি অক্টোবরের 12 তারিখ থেকে স্যার ক্লাস শুরু করছি। ক্লাস আসলে শুরু হয়েছিল কবে থেকে? কত তারিখটা দেখতে গেলে তো তো মনে নাই, সবগুলো তো খুঁজে খুঁজে মনে রাখা সম্ভব নাকি কোন দিন থেকে ক্লাস শুরু হয়েছিল। ফেসবুক গেল ওখানে ভাই। দেখেন 11 বাজে এখনো কিন্তু আসতেছে। আমি বলছিলাম সবাই একটু দ্রুত চলে আসবেন, কারণ আপনাদের ব্যাচে অনেক স্টুডেন্ট সবাই যে পরের বুদ্ধে আসে, আমার এই ক্লাস শুরু করার পরে কিন্তু ওই দিকে ব্যাক করতে হবে। বলেন, এবার বলেন, কারো মনে হয় কোনো প্রশ্ন থাকলে বলেন, ছোট্ট ছোট্ট করে প্রশ্ন বলবেন, ফার্স্ট ফার্স্ট বলবেন। স্যার আমার টাস্ক কমপ্লিট। আলহামদুলিল্লাহ, টাস্ক কমপ্লিট হলে আমি ক্লাস শেষে আমারে দিবেন। ঠিক আছে? আচ্ছা, যাদের যাদের বাকি ছিল, তাদের হয়েছে? হ্যাঁ স্যার আমার 10টা হয়ে গেছে স্যার। ইমরাদুল, আমি যে রেড জোন কিন্তু আনামিল যাদের লিস্ট দিছিলাম সেগুলো হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই। আচ্ছা, ওই যে পাঁচটা পরে আসার কথা ছিল, ওইটা কি ওই 5টা কি আসছে? আচ্ছা আচ্ছা, স্যার ফারহানার ডাটা এন্ট্রি, স্যার জি জি, ফারহানার হচ্ছে ডাটা এন্ট্রি হয়ে গেছে 12টা, আর বাকিগুলো পেন্ডিং আছে। আর ভাই 10টা ক্রস করলেই হলো। আচ্ছা,
হ্যাঁ 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 আনার ভাই কাজ কেন থেকে আমার হেল্প করে জি কালকে তো আমার ঢাকায় কাজটা কি আর কি আজকে সোমবার না আজকে সোমবার না ছিল না আজকে পাবেন আজকে সোমবার না আজকে দুপুরের দিকে ওই এনায়েত কখন জন্য বলছিল যে ডাটা এন্ট্রির কাজ আসতেছিল এনায়েত তখন কখন জন্য বলছিল আমি দেখছিলাম তখন আচ্ছা দেখ মানে ফটোশপ ইনস্টল করতে পারেন নাই কে কে মানে ফটোশপটা ইনস্টল করতে পারেন নাই কে কে সবারই কি ওকে হয়েছে আর এই শোনেন আপনারা কেউ ওই আগের ব্যাচের মধ্যে এসে ঢুকবেন না হ্যাঁ আপনারা সর্বোচ্চ 5 মিনিট আগে আসবেন স্যার আমি লিংক পেয়েছি আমি আজকে রাত্রেই ইনস্টল করে নেব স্যার আচ্ছা ওইটা কি আপনার প্রি অ্যাক্টিভেটেড নাকি আনাবিল না ক্র্যাক করা লাগবে ও CS6 আচ্ছা 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 ঠিক আছে আচ্ছা মানে ফটোশপ 21 কেউ চালাইতেছেন এখানে 21 কেউ চালাইতেছেন স্যার আমি বেশি আছি স্যার হ্যাঁ হ্যাঁ সেম আমি অটো এজেন্সি আজকে আচ্ছা 2020 ভাই আপনি কোনটা থেকে কাজ করেন আমাদের আমি 2020 দিয়ে করাবো হ্যাঁ স্যার আমি কি একটু শেয়ার দিতে পারি মানে বুঝতে পারছি না এরপরে কোনটা করবো ওই স্ক্রিন শেয়ার ক্লাস শেষে দেন এখন আর দেওয়া দরকার নেই স্যার আপনি না বলেন ফটোশপ না আনাবিল ক্লাস শেষ শোনেন এই আনাবিল ক্লাস শেষে ওনারা একটু দেখাই দেন আচ্ছা ভাইয়া তাহলে ক্লাস শেষে আমি আপনাকে জানাচ্ছি হ্যাঁ কিসের কি হয়েছে না আমার কেবল নতুন ব্যাচ শুরু হলো, আমি বাইরে কেমনে মামা তুমি যা আমার তো ক্লাস কেবল শুরু হইতেছে এইটা দেখো তো কত এতগুলো স্টুডেন্ট ফেলাইতে যাওয়া যায় নাকি তুমি যাও আমি পরে আসতেছি তাহলে মাথায় পড়ছিল বুঝছো মামা কারে রাত একবার কে বাড়ি হয় পারে মামা কথা রাজা করে ধরছি জালাল ভাই কে তো আপডেট নেই ভাই রেস্টুরেন্ট করতে হ্যালো 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 আচ্ছা সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন
ফটোশপ 2020 দিয়ে দেখাবো আপনাদের। আমি দেখাবো 2020 দিয়ে। হ্যাঁ, এই দেখেন এই যে ভার্সন লেখা, এই যে 19 যে অ্যাডোবি 2020, হ্যাঁ লেখা দেখা যাচ্ছে। আমার তো ফটোশপ মনে হয় 7.0। সমস্যা না, একটা ধাপ করলে পারবেন, কিন্তু আপডেটটা চালাইলে কি হবে, আপনি একটু মানে স্মুথলি অনেকগুলো টুলস পাবেন, যেটাতে আপনি খুব সুন্দরভাবে কাজ করতে পারেন। আচ্ছা, প্রথম আমার এখানে দেখেন, যারা 20 বা সিসি চালাবেন, যারা সিসি চালাবেন, হ্যাঁ আমার কথা সবাই শুনতে পাচ্ছেন? জি স্যার, ক্লিয়ার? আচ্ছা, আমার কথা সবাই মিউট করে রাখবেন, কেউ কথা বলবেন না। যদি কারো প্রয়োজন হয়, যদি আমি কারো জিজ্ঞাসা করি উত্তর দিবেন, না আছে চুপ করে থাকবেন সবাই। তাহলে আপনারা যদি আপনাদের ওখান থেকে নয়েজ আসে, তাহলে আমার কথা কিন্তু শুনতে পারবেন না। কথা বুঝতে পারছেন? তো সবাই সাইলেন্ট রাখবেন, সবাই শোনার চেষ্টা করবেন, একজন আরেকজনকে সহযোগিতা করবেন। ক্লিয়ার? দেখছেন শুরু হয়ে গেছে, এখন আসতেছে, এখন বাজে 20-21 বাজে। এই যে শুরু করলাম, আর এখন যে আসবে আর ব্যাক করবো না। আচ্ছা, যাই হোক, যেটা বলতেছিলাম, তো আমাদের ফটোশপ ওপেন করলে ফার্স্ট এরকম ইন্টারফেসটা আসবে। হ্যাঁ, এরকম ইন্টারফেসটা আসবে। আসার পরে এখানে আমার আগের যে কাজগুলো ছিল সেই কাজগুলো এখানে জমা হয়েছে, রিসেন্ট ফাইল যেগুলো বলে। এখানে আপনার 20টা ফাইল যারা মানে সিসি চালাবেন তাদের এরকম জমা থাকবে। এরকম জমা থাকবে, এই কাজগুলো এখানে 20টা পর্যন্ত জমা থাকে। অর্থাৎ আমি যে কাজগুলো করি সেই এখানে 20টা কাজ এখানে এই পর্যন্ত এসে জমা থাকে। তো আমরা প্রথমে ফটোশপ ওপেন করার পরে এরকম একটা আসবে। তারপরে আমাদের কি একটা কাজ করার জন্য অবশ্যই কি আমাদের কি, আর তার আগে একটু কথাগুলো বলে রই। আচ্ছা, ফটোশপ দিয়ে মোটামুটি এই যে কী করা হয়, ফটোশপ দিয়ে কী করা হয়, ফটোশপ দিয়ে বিভিন্ন ধরনের ফটো রিলেটেড বা প্রিন্ট মিডিয়ার জন্য কি ডিজাইন করা হয়। সেটা হতে পারে আপনার কই গেল, আচ্ছা কে যেন ব্যাক করছিল, তো এই জন্য ব্যাক করলাম। আচ্ছা, ফটোশপে ফটো রিলেটেড যে জিনিসগুলো আছে সেটা হতে পারে ওয়েবের জন্য, হতে পারে প্রিন্ট মিডিয়ার জন্য। আমরা বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারি। কেমন ডিজাইন? সেটা হতে পারে ধরেন আপনার যে কোনো ধরনের বিজনেস, মানে ফটো রিলেটেড বলেন, প্রিন্ট মিডিয়া রিলেটেড কাজের জন্য আমরা এই ফটোশপ দিয়ে সেই কাজ মানে ডিজাইনগুলো করতে পারি। সেটা হতে পারে ডিজিটাল আর্ট, তারপরে হতে পারে আপনার বুক কভার ডিজাইন, ফ্লায়ার, ব্রুশিয়ার, বিজনেস কার্ড, হ্যাঁ, তারপর ট্রাইপড, তারপর আপনার ফটো রিটাচিং, ফটো এডিটিং, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি কাজগুলো। এখন সেই কাজগুলো যদি আপনারা দেখতে চান, তাহলে সেই কাজগুলো কেমন, তাহলে আমি দেখাইতে পারি যে আসলে সেই কাজগুলো কেমন। যেরকম এখন দেখেছি ডিজিটাল আর্ট। দেখেন, এই হচ্ছে আমাদের ডিজিটাল আর্টের ইমেজগুলা। এই যে এখন আর্ট করে কিভাবে দেখেন, এগুলো কিন্তু আর্ট, সব এগুলো আপনার কম্পিউটারের দ্বারা আর্ট করে। এইটা হচ্ছে আপনাদের ডিজিটাল আর্ট। হ্যাঁ, বলছিলাম যে ফ্লায়ার বলে, ব্রুশিয়ার বলে, বিজনেস কার্ড বলে, তারপরে ব্যানার বলেন। ব্যানার হতে পারে আবার ব্যানারের ভিতরে ডেফিনিশন আছে, ক্লাসিফিকেশন, সেটা হতে পারে ওয়েব ব্যানার। তারপরে আপনার ওয়েবের ভিতরে আবার বিভিন্ন ধরনের আছে, ফেসবুক ব্যানার, ইউটিউব ব্যানার, তারপরে আপনার টুইটার ব্যানার, ইত্যাদি ইত্যাদি যতগুলো ধরেন সাইটগুলো আছে। হ্যাঁ, তারপর ওয়েবসাইটগুলোর জন্য আপনি ব্যানার বানাতে পারেন, কভার ফটো, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, এই কাজগুলো আমরা যদি এই ফটোশপের এই সফটওয়্যার দ্বারা করতে পারি, তাহলে এখন বুঝতে পারছেন যে ফটোশপ জিনিসটা কি, তাই না? এই যে একটা ছবি, এখন যদি ধরেন আমরা ফটো ম্যানুপুলেশন, দেখেন ফটো ম্যানিপুলেশন, এই একটা ছবি। ডাইরেক্ট ইউটিউবে লিঙ্ক মারা দেখি, সব দেখতেছি, সব ইউটিউব। দেখেন এই একটা ম্যানিপুলেশন, সব ছবির ম্যানিপুলেশন করা, দেখছেন? ম্যানিপুলেশন দেখছেন, এই যে এই সব ম্যানিপুলেশন করা ছবির, এই সব ছবি ম্যানিপুলেশন, দেখছেন? ম্যানিপুলেশন করা এই সব ছবিগুলো ম্যানিপুলেশন, সব ম্যানিপুলেশন।
এই একটা। তাহলে ছবি ম্যানিপুলেশন কেমন দেখলেন, ডিজিটাল আর্ট এটা ম্যানিপুলেশন, ডিজিটাল আর্ট কেমন। হ্যাঁ, ডিজিটাল আর্ট দেখালাম। এখন যদি দেখেন যে ব্যানার, ব্যানার ইমেজ, দেখেন ব্যানারগুলো কেমন, এই ধরনের জিনিস এই ফটোশপের দ্বারা করা হয়। আরও কথা, সব কিছু তো আর দেখানো সম্ভব, আমরা কাজ করতে করতে ইনশাল্লাহ দেখে যাব। তাহলে ফটোশপ দ্বারা, ফটোশপ জিনিসটা কি, ফটোশপ সফটওয়্যার দ্বারা কি করা হয়, এটার কনসেপ্ট কি পাইছেন আপনারা, বুঝতে পারছেন? হ্যালো, তাহলে ফটোশপ সফটওয়্যার দ্বারা কি ধরনের কাজ করা যায় আপনারা আশা করি বুঝতে পারছেন। আমি একটু শর্টে দেখাইতেছি। এই সব জিনিস এই সফটওয়্যারের দ্বারা করা, এখানে যেগুলো দেখতেছেন, হ্যাঁ এই সব জিনিসগুলো এই সফটওয়্যারের দ্বারা করা। তাহলে অনেকে বলে যে এই সফটওয়্যার দ্বারা কি করা হয়, হ্যাঁ আপনার কাছে জিজ্ঞাসা করতে পারে। তাহলে এখন আপনি আশা করি উত্তর দিতে পারবেন যে এই সফটওয়্যার দ্বারা এই জিনিসগুলো করানো হয়, এই জিনিসগুলো করানো হয়। আশা করি এখন সবাই বুঝতে পারছে যে ফটোশপ দ্বারা হতে পারে সেটা আপনার বিভিন্ন ধরনের ডিজাইন করা হয়। এখন সেটা কি ডিজাইন, সেটা হতে পারে প্রিন্ট মিডিয়া, হতে পারে ওয়েব মিডিয়া। প্রিন্ট মিডিয়া কোনগুলা, যে জিনিসগুলো আমাদের প্রিন্ট করা হয়, তাই না, যেরকম বই, বিজনেস কার্ড, ফ্লায়ার, ব্রুশিয়ার, এগুলো কি প্রিন্ট করা হয় না? এগুলো কি প্রিন্ট করা হয় তো, তাই না? প্রিন্ট করে আমরা যে বইগুলো পড়ি, আমাদের এগুলো তো একটা জায়গা থেকে কাজ করে প্রিন্টের মাধ্যমে প্রিন্ট করতে হয়েছে না। এখন বইয়ের মধ্যে দেখবেন যে আবার অনেক ধরনের গ্রাফিক্সের কাজ করা হয়। সেই কাজগুলো কি দিয়ে করা, এই সফটওয়্যার দিয়ে করা হয়। তাহলে এখন আপনারা মানে যারা জানেন না, যারা জানেন তারা তো ভালো, তারা সব একদম ক্লিয়ার, আগে থেকেই ক্লিয়ার, তাই না? যারা একদম নিউ কামার, এখানে যারা বুঝতেই পারতেছেন যে আসলে এই সফটওয়্যার দিয়ে কি ধরনের কাজ করা যাবে, কি ধরনের কাজ করা যায় বা কি ধরনের কাজ করা হয়, এই জিনিসটা যদি আপনি ক্লিয়ার না থাকে তাহলে আপনি এই জিনিসটা সম্পর্কে আপনি কাজ করবেন কিভাবে, বুঝবেন কিভাবে? এখন আপনি আমার সম্পর্কে যদি নাই বুঝেন বা আমার সম্পর্কে নাই জানেন, তাহলে আপনি আমার সাথে ইন্ট্রোডিউস করবেন কিভাবে, মানে আমার সাথে কাজ করবেন কিভাবে? আগে আমাকে বুঝতে হবে, আগে আমাকে জানতে হবে, দেন তারপরে আপনাকে ওইটা কাজ করতে হবে, ঠিক না? এই সফটওয়্যার সম্পর্কে আগে আপনার মূলত ধারণা রাখতে হবে যে আমি এই সফটওয়্যার দিয়ে কি কাজ করতে পারি, কি ধরনের কাজ করব, কি ধরনের কাজ ভবিষ্যতে কি ধরনের কাজ করতে পারি। এই জন্য আমি আপনাদের এই জিনিসগুলো একটু ধারণা দিলাম। সেটা আমি যেটা দিলাম মূলত ফটো ম্যানিপুলেশন দেখালাম কেন প্রথমেই, কারণ এটা হচ্ছিল ফটোশপ, একটা নামেই একটা এর সাথে রিলেটেড, তাই না? ফটোশপ অর্থাৎ ফটো রিলেটেড কাজগুলো এখানে করা হয় বেশি, তাই না? এখন যেহেতু ডিজিটাল যুগ, এই ফটোশপের দ্বারা আপনার বিভিন্ন ধরনের জিনিস আপনি করতে পারবেন। সেটা আপনার যত ধরনের কাজ আছে ছবি রিলেটেড, আপনি এই সফটওয়্যার দ্বারা অনায়াসেই, আপনি যদি টুলস ভালো চালাইতে পারেন, টুলস ভালো জানেন, আপনি এই সফটওয়্যার দ্বারা অনায়াসেই সেই কাজগুলো করতে পারবেন। ক্লিয়ার সবার যে ফটোশপ জিনিসটা কি, ফটোশপ দ্বারা কি ধরনের কাজ করা যায়, কি করবেন, এই জিনিসগুলো আমি আশা করি বুঝতে পারছেন সবাই, বুঝতে পারছেন সবাই? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা প্রথমে চলে যাই। এতক্ষণ আমি আপনাদের ফটোশপ সম্পর্কে একটু মানে জানানোর চেষ্টা করলাম যে আসলে ফটোশপ জিনিসটা কি, এর দ্বারা কি করা হয়। হ্যাঁ, তো এইটা হচ্ছে আমাদের যে সেই সফটওয়্যারটা, কাঙ্ক্ষিত সফটওয়্যারটা, যে সফটওয়্যার দ্বারা আমরা গ্রাফিক্স ডিজাইনের পদার্পণ করব, যেটা হচ্ছিল আমাদের দুইটা সফটওয়্যার শিখবো। সেটা একটা ফার্স্ট স্টেপ শিখবো হচ্ছে অ্যাডোবি ফটোশপ, দেন তারপরে আমরা শিখবো হচ্ছিল অ্যাডোবি ইলাস্ট্রেটর। এই সফটওয়্যার দিয়ে প্রথমে আপনার যে একটা কাজ করতে গেলে, যখন যদি আমরা অবশ্যই এখানে ধরেন আর্ট, তাই না, আমরা যাই করে এখানে আর্ট করব, তাই না? একটা আর্ট করতে গেলে কি হয়, আমরা আর্ট করতে গেলে একটা আর্টবোর্ড নিতে হবে না? অবশ্যই যারা দেখবেন যে আর্ট করে বা কিছু করে, মানে আমরা যাই করি, আমরা সিম্পল কথা বুঝি, আমরা যদি একটা কিছু লিখতে যাই বা কিছু করতে যাই, মানে আর্ট করতে যাই, ডিজাইন করতে যাই, অবশ্যই একটা পেজ দরকার আছে। নাম্বার 1, সেই পেজটা কিভাবে নিব? ফার্স্ট হিসেবে চলে যাবেন এখানে ফাইল, আমি ফাইল থেকে দেখাই, কারণ প্রথমে আপনি এখান থেকেও নিজে চালিয়ে নিতে পারবেন, পরে যাই সেগুলা। আমরা প্রথমে স্টেপ চলে যাব ফাইল থেকে চলে আসবে নিউ। দেখেন এটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল-N, শর্টকাট হচ্ছে কন্ট্রোল-N। যদি আপনি কন্ট্রোল-N প্রেস করেন তাহলে ওই জিনিসটা হবে। তা এখানে ফাইল থেকে নিউ, ক্লিয়ার। তো ফাইল থেকে নিউ ক্লিয়ার করার মানে ওকে করার পরে এখানে একটা এরকম আমাদের একটা উইন্ডো আসবে, দেখতে পাচ্ছেন এই উইন্ডো। এখানে বেশ কিছু জিনিস থাকবে। দেখেন এখানে আছে রিসেন্ট ফাইল। হ্যাঁ, রিসেন্ট যে ফাইলগুলো আমার এখানে কাজ করবে সেই ফাইলগুলোই যে আমার দেখতেছেন নিজে জমা রয়েছে, তাই না? রিসেন্ট ফাইল, তারপরে ফটো, এটা সেভ করা ফাইলগুলো এখানে শো করে। ফটো এই ক্ষেত্রে হচ্ছিল আমাদের
পেজ যে আমরা যে আর্টবোর্ড, সরি এখানে আর্টবোর্ড বলা হয় ইলাস্ট্রেটর, এটা হচ্ছে ফটোশপে বলা হয়েছিল ক্যানভাস। আমরা যেটার উপরে আঁকা ঝোঁকা লেখালেখি করব, ডিজাইন করব, এটাকে বলা হয়েছিল ক্যানভাস। ওকে, তো আমরা মূলত এখানে কাজ করব হচ্ছে চলো প্রিন্ট মিডিয়া। প্রিন্ট মিডিয়া ভাই কেউ কথা বলেন না, আমি কাজ করবো হচ্ছিল মূলত যে প্রিন্ট মিডিয়া আর ওয়েব মিডিয়ার জন্য, ঠিক আছে। আর্ট ইলাস্ট্রেশন এটা আমরা পরে দেখব যদি আমরা সময় পাই, এটা হচ্ছে আমরা পরে করবো এই ইয়াটার জন্য পেপার সাইজ। আচ্ছা, আমরা একটা কাজ করবো ছিল প্রিন্ট মিডিয়া আর একটা কাজ করবো ওয়েব মিডিয়া। কি বলছি, একটা হচ্ছে প্রিন্ট আর একটা হচ্ছে ওয়েব। আমি প্রথম প্রিন্ট মিডিয়া দিয়ে শুরু করি। দেখেন প্রিন্ট মিডিয়া যখন ক্লিক করছি এই জায়গায় বেশ কিছু জিনিস আমাদের সামনে দেখাচ্ছে, ঠিক না। কারো মনে যদি প্রশ্ন আসে, ঠিক আছে, প্রশ্ন করবেন, আমার কাছে জিজ্ঞাসা করবেন ভাই আমার একটা প্রশ্ন ছিল, অথবা খাতায় লিখে রাখবেন, খাতায় লিখে রাখবেন। আর আমি যে কমান্ডগুলো বলতেছি যদি কারো মনে রাখা, মনে করেন যে না আমার মনে রাখা, এই যে আজকে আমি আপনাদের সবার সামনে বলতেছি, এই দেখেন আমি কতক্ষণ পরে অ্যাডমিট নিলাম। আমি নেক্সট টাইমে এই যে এখন 31 বাজে, নেক্সট টাইম থেকে আর এই ক্লাসে অ্যাডমিট দিব না, ঠিক আছে। প্রথম দিন মাফ করে দিলাম, ঠিক আছে। রুবেল ভাই আপনার ইয়াটা একটু মিউট করেন, আপনারা ওখান থেকে ভাই। আচ্ছা, যাই হোক যেটা বলতেছিলাম, কারো মনে যদি প্রশ্ন আসে খাতায় লিখে রাখবেন। আর এই যে কমান্ডগুলো বলতেছি অবশ্যই সবাই হাতের কাছে, এটা হচ্ছে আপনাদের ফিউচার প্ল্যানের জন্য আমি বলতেছি, সুবিধার জন্য বলতেছি। তাহলে আপনি ভুলেই যেতে পারেন, মানুষ তো আমরা, তাই না, ভোলাটা স্বাভাবিক। সো আমি প্রথম আপনার যারা একেবারেই নিউ তাদের দেখবেন যে ধরতে কষ্ট হইতেছে, বুঝতে কষ্ট হইতেছে। যারা একটু এই সফটওয়্যার নিয়ে নাড়াচাড়া করছে তারা ইজিলি বুঝে যাচ্ছে যে উনি এখন কি করতে চাচ্ছে বা আমি কি করতে যাচ্ছি, ভাই কি করতে চাচ্ছে। আপনারা বুঝতে পারতেছেন যে উনি এখন কি করবে, কিভাবে কি করবে, অবশ্যই তারা বুঝে গেছে, তাই না। কিন্তু যে জানে না তার কাছে কিন্তু মহা একটা বিপদ, আল্লাহ কি শুরু করতেছি, কি না কি হবে, এরকম একটা বিষয় কিন্তু দাঁড়াইছে। তো যাই হোক, টেনশনে কিছু নয়, ভয়ের কিছু নাই। আমি প্রথমে প্রিন্টে যখন ক্লিক করতেছি এখানে দেখবেন যে এই হচ্ছে আমাদের পেপার সাইজগুলা। লেটার সাইজ পেপার আমরা সবাই নাম শুনছি, ঠিক না। পেপার সাইজ, লিগ্যাল সাইজ, A4 সাইজ, এই দুটো সাইজ, তিনটে সাইজ আমরা সচরাচর সবাই জানি, তাই না, যে লেটার সাইজ পেপার, লিগ্যাল সাইজ পেপার, A4 সাইজ পেপার। এই তিনটে সাইজের পেপারের নাম আমরা অবশ্য সকলেই জানি কম বেশি, ঠিক না। তো যাই হোক, আমাদের কাজ করার সময় এরকম একটা পেপার সাইজ নিয়ে কাজ করতে হবে, যে কোনো একটা পেপার সাইজ নিয়ে কাজ করতে হবে। সেই সাইজ এখান থেকে লিগ্যালও নিতে পারি, লেটারও নিতে পারি। হ্যাঁ, এখানে আরও বেশ কিছু দেওয়া আছে, যেমন A6, A5, A3, B5, ঠিক আছে। পেপার সাইজ এগুলো হচ্ছে পেপারের এক একটা পেপারের মেজারমেন্ট। যেরকম লেটার সাইজ একটা পেপার, এই প্রত্যেকটা এক একটা পেপার সাইজ। হ্যাঁ, বেশ কিছু পেপার সাইজ। এখন কথা হচ্ছে ভাই এত পেপার সাইজ দিয়ে কী হবে। অবশ্যই আপনার পেপার সাইজ লাগবে। আপনার বাইরে আপনাকে যখন আপনি প্রফেশনালি কাজ করবেন, মার্কেট প্লেসে কাজ করবেন, আপনাকে জিজ্ঞাসা করবে, বলে দেবে যে অমুক সাইজে আমার করে দিতে হবে। যদি বলে A6 আমার করে দিতে হবে বা A4 করে দিতে হবে, ভাই খসখস করে কোন জায়গা থেকে, এই সিপিটি বয়, এই যে ভাই আপনি মিউট করেন, আনমিউট করেন কেন, এই যে বয় এইটা। আর যার যার নাম ইউজ করবেন, আমি যাতে নাম ধরে ডাকতে পারি, সিপটিক নাকি CRYP ভাই। হ্যাঁ, না অফ ছিল না ভাই, আমি এসে আনমিউট করছি, ঠিক আছে, সরি মিউট করছি আমি এসে। আচ্ছা সমস্যা নাই, আপনি আপনার একটা অন্য একটা জিমেল খুলে ওই জিমেল দিয়ে নাম দিয়ে ওই জিমেল দিয়ে লগ ইন করবেন। আমার যে লিঙ্কটা আছে না, এখন যেভাবে জয়েন করেন ওই আইডি দিয়ে জাস্ট জয়েন করবেন, তাহলেই হবে। আবার ইউটিউব দেখার আছে কি, ক্লিয়ার কথা, জিমেল ক্রিয়েট করে ওই জিমেল দিয়ে আপনি লগ ইন করবেন, সোজা কথা। আপনার নাম দিয়ে ওইটা ওখান থেকে ওইটার উপরে কন্টিনিউ দিবেন। আচ্ছা,
এখানে আমরা যে পেপার সাইজগুলো দেখছি প্রত্যেকটা আমাদের একটা একটা পেপার সাইজ। এখন যদি বলেন যে ভাই আমার যদি কোনো ক্লায়েন্ট একটা রিকমেন্ড করে যে আমার এই সাইজ দিতে হবে, তখন কি করবেন? অবশ্যই তার জন্য সমাধান আছে, নো প্রবলেম। তবে যদি মানে স্পেশালি বলে দেয় তুমি আমার এই লেটার সাইজে একটা পেপার মানে কাজটা করে দেবা, লিগেলে করে দেবা, A3 করে দেবা, B5 করে দিবা, সেটা হচ্ছে আলাদা কথা। আর যদি অবশ্যই আপনি জিজ্ঞাসা করবেন, যখন আপনি কাজ করবেন অবশ্যই আপনি জিজ্ঞাসা করবেন যে তোমার কি সাইজ পেপার লাগবে বা তোমার কাজটা কি আর্টবোর্ডে করতে হবে, হ্যাঁ ক্যানভাসে করতে হবে। ফটোশপে হলে অবশ্যই ক্যানভাস, আর ইলাস্ট্রেটরে বলবেন হচ্ছে আর্টবোর্ড। ক্লিয়ার? তো এবার তাহলে এখানে যে সবগুলো দেখতেছেন এগুলো পেপার সাইজ। ক্লিয়ার সবার? প্রিন্টে যদি ক্লিক করি, যদি কারো প্রশ্ন থাকে আমি এখন বলতেছি, এটুকু যতটুকু বুঝেছি এতটুকু সবাই ক্লিয়ার বুঝছেন কিনা? স্যার পেপার সাইজ যদি আরেকবার বলুন। পেপার সাইজটা কি, যখন আপনি খাতায় লিখেন না, খাতায় লিখেন তো পড়াশোনা করছেন না? হ্যালো, কে জিজ্ঞাসা করলো? জি স্যার বলেন স্যার। আমার সাথে কথা বলবেন, আমি যখন বলতেছি আপনার সাথে কথা বলবেন। কি ভালো আছো? আমার সাথে কথা বলবেন। অবশ্যই খাতায় লেখেন না, ওই খাতার একটা মেজারমেন্ট আছে না, যে আপনি যে পেপার খাতাটা কিনে আনেন অবশ্যই ওইটা কিন্তু আপনার A4 পেপারে লেখেন। আপনারা A4 পেপারে কিন্তু আপনারা লিখেন, ঠিক না? আপনি হয়তো জানেন না, আপনি যে খাতাটায় লিখেন ওইটার পেপার মেজারমেন্ট হচ্ছে যে A4। আবার লিগেলটা হচ্ছে লম্বা একটা, দেখবেন যে লম্বা টাইপের একটা পেজ আছে, ওইটা হচ্ছে লিগেল পেজ। আর লেটার পেজটা একটু ছোট থাকে A4, আর লিগেল প্রায় সেম অল্প কিছু ডিস্টেন্স, হালকা কিছু ডিস্টেন্স লেটার আর A4 এর মধ্যে। ক্লিয়ার? এখনো বুঝেন নাই? মোট কথা হচ্ছে এটা একটা আপনার খাতার পেজ ধরে নিতে পারেন। আমরা যে খাতায় লিখি সেটা খাতার একটা পেজ ধরে নিতে পারেন। সহজ কথা যেটা বলে, এর থেকে আর কি বলা যায়, ঠিক না? তো এরপর এখানে আসার পরে এটা তো আমরা পেপার সাইজ নিলাম। এখন এখানে ফার্স্ট স্টেপে যেখানে একটা ডকুমেন্ট যে একটা কাজ করবেন, এটা একটা নাম সেভ করতে হবে। নামে সেভ করতে হবে না? অবশ্যই একটা নামে সেভ করতে হবে, তাই না? কি নামে সেভ করবেন? সাপোজ আমি নাম দিলাম হচ্ছিল আপনাদের GD23 ক্লাস 01, ঠিক আছে? আমি এরকম একটা নাম ক্রিয়েট করলাম। এবার যেহেতু আমি লেটার সাইজ যখন দেখেন এখানে মানে ক্লিক করছি, তখনই কিন্তু আমার এখানে একটা অপশন চলে আসছে। এখানে ক্লিক করার পরে দেখেন এই জায়গায় ক্লিক করার পরে এখানে আসছে হলো ইঞ্চিতে, দেখেন ইঞ্চি চলে আসছে। লেটারে ক্লিক করলে, লিগেলে ক্লিক করলে দেখেন এই জায়গাটা চেঞ্জ হচ্ছে। তাহলে যখন আমরা লেটারে ক্লিক করতেছি এখানে আসছে 8.5/11, অর্থাৎ ওয়াইটি 8.5 ইঞ্চি আর হাইটে আছে হলো 11 ইঞ্চি একটা পেপার সাইজের। এই যে এদিকে যে আছে 8.5 ইঞ্চি আর এদিকে আছে হচ্ছে 11 ইঞ্চি, অর্থাৎ হাইটে আছে 11 ইঞ্চি। এখন যদি ভাই বলে যে ইঞ্চিতে না, যদি আমরা পিক্সেলে দিই, দেখেন পিক্সেলেও আছে, সেন্টিমিটারে আছে, মিলিমিটারে আছে, পয়েন্টে আছে, পিকাসে আছে। মূলত আমাদের বেশি কাজে লাগবে হচ্ছিল পিক্সেলটা, ইঞ্চিটা, সেন্টিমিটার, মিলিমিটার এগুলো কম লাগে, তো আমাদের ইঞ্চি আর পিক্সেলটা বেশ কাজে লাগবে। তো আমি প্রথম ইঞ্চি দিয়ে করছি, কারণ আমরা ইঞ্চির হিসাবটা একটু ভালো বুঝি, তাই না? ইঞ্চির হিসাবে ভালো বুঝি না? সবাই কম বেশি ইঞ্চির হিসাব বুঝি, তো ইঞ্চি নিয়ে করব। আচ্ছা, এবার আসেন যে ভাই A4 এর বা লেটার সাইজের পেপারের আমি পিক্সেলের হিসাবটা কেমন করে করব। যে আমার লাগবে লেটার সাইজের পেপার নিতে বলছি, কিন্তু আমার পিক্সেলের হিসাব দিতে বলছে, তখন আপনি কি করবেন? তখন কিচ্ছু না, এই লেটার সাইজটা পেপার মানে সাইজ এটা ক্লিক করে দেন এখান থেকে এই যে পিক্সেল চলে আসছে। দেখেন লেটার সাইজের পিক্সেলের মেজারমেন্টটা হচ্ছে 2550 আর হচ্ছে 3300। ওয়াইডে আছে কত? 2550 আর হাইটে হচ্ছে কত? 3300। ক্লিয়ার সবার? এখন যদি বলেন যে আমার পিক্সেলে না, আমার সেন্টিমিটার দরকার, এই দেখেন এই যে 21.59 অর্থাৎ 21.59 হচ্ছে সেন্টিমিটার। এইটার লেটার সাইজের মেজারমেন্টই কিন্তু এটা। হ্যাঁ, যদি বলে এত সেন্টিমিটারে দিবা, হ্যাঁ 21.59 যদি বলে
হ্যাঁ, আর হাইট যদি বলে 27.94 যদি বলে, তাহলে আপনারা ধরে নেবেন যে ওটা লেটার সাইজ পেপার। ক্লিয়ার সবার? এই যুগের ভিতরে কি প্যাচ লাগে না জানি ভাই, জটলা পাকায়েন না, প্রথমেই জটলা পাকায়েন না। তো যাই হোক, আমরা এখান থেকে পেপার সাইজে ওয়াইড এত দিতে পারি, হাইট এত দিতে পারি। আর এখান থেকে যদি আমার ক্লায়েন্ট যে রিকমেন্ডটা করবে সেটা হতে পারে ইঞ্চি, পিক্সেল, সেন্টিমিটার, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি যাই বলুক, আমরা এখান থেকে যে কটা অপশন আমাদের এখানে আছে এই কটা অপশনের বাইরে সে বলবে না, অবশ্যই এই কটা অপশনই বলবে সে। হতে পারে পিক্সেল, হতে পারে সেন্টিমিটার, ইঞ্চি, মিলিমিটার, পয়েন্ট, পিকাগাস, হ্যাঁ, এই কটাই বলতে পারে। ওকে, এরপর আছেন এখানে আছে ওরিয়েন্টেশনে আছে আসলে একটা আছে পোর্ট্রেট আর একটা হচ্ছে ল্যান্ডস্কেপ। আচ্ছা, ল্যান্ডস্কেপ পোর্ট্রেট হচ্ছে আমাদের সোজাসুজি যে পেপারটা দেখি এটা হচ্ছে পোর্ট্রেট, আর যেটা যে বাঁকানো শোয়ানো দেখি যে পেপারটা হচ্ছে ল্যান্ডস্কেপ। হ্যাঁ, এখন কখন পোর্ট্রেট দিবেন কখন ল্যান্ডস্কেপ দিবেন এটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করবে, আপনার ডিজাইনের উপর ডিপেন্ড করবে যে আপনি কখন পোর্ট্রেট দিবেন কখন ল্যান্ডস্কেপ দিবেন। কি আমি একটু চা খাই নি ভাই, একটু একটু। হ্যাঁ, না ওই যে ওদের শুরু করে স্বাধীন আজকে তেমন কথা বলি কম কথা বলছি। ওটা নেট স্পিড স্লো, আপনার নেট স্পিড স্লো এই কারণে ওরকম আসে। ওইটা স্পষ্ট না আসার কিছু নাই, এটা আমার টোটাল কিন্তু আমার এখান থেকে আপনার স্ক্রিন দেয়া, আমার এখান থেকে কিন্তু কোনো কিছু করার জিনিস নাই, এটা হচ্ছে আমার এখান থেকে স্ক্রিনটা শেয়ার দেয়া, কথা বলছেন? এটা যার যার নেটের স্পিড ভালো আছে তারা অবশ্যই ক্লিয়ার দেখতেছেন। আমারও একই অবস্থা, হালকা দেখা যাচ্ছে, কেমন জানি ঝাপসা ঝাপসা আর কি। সমস্যা নাই, আপনাদের যখন আসবে তখন দেখা যাক কি হয়। হ্যাঁ, দেখেন এখানে ঝাপসায় আছে, এখানে প্রথম কালোর উপরে তো ঝাপসায় দেখা যাচ্ছে একটু একটু। হ্যাঁ, একেবারে মানে ব্লার ব্লার দেখা যাচ্ছে নাকি? আচ্ছা, যাই হোক, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি হলো ওরিয়েন্টেশন, একটা পাচ্ছে ল্যান্ডস্কেপ আর একটা হচ্ছে পোর্ট্রেট। হ্যাঁ, এখান থেকে হচ্ছে আমরা আডভার্টের পরে যাচ্ছি, এখানে হচ্ছে রেজুলেশন বিষয়টা একটু বলি। আমরা যখন প্রিন্টের জন্য কাজ করব তখন দিব হচ্ছিল রেজুলেশন দিব হচ্ছিল 300 অর্থাৎ 300। এটা একটু ভালো করে মনে রাখবেন। প্রিন্ট কোনগুলা দেখেন, প্রিন্ট রিলেটেড যেরকম আমরা একটা বিজনেস কার্ড করি, এটা কি বিজনেস কার্ডটি মানে ওয়েবে দেওয়ার জন্য বানাই নাকি আমরা মানুষের দেওয়ার জন্য বানাই? অবশ্যই সেটা আমরা তৈরি করে দেন তারপর কি ওইটা প্রিন্ট করি, তাই না? প্রিন্ট করে মানুষের দ্বারা দ্বারা দিয়ে দেয়, বা অথবা মানুষের কাছে তার নিজের পরিচিতি বাড়ানোর, ব্যবসা পরিচিতি বাড়ানোর জন্য, বা মানুষের কন্ট্যাক্ট করার জন্য ইত্যাদি, যেভাবে আপনি ধরে নেন, তাই না? আপনার ব্যবসাকেও অনেক সময় আছে যে যেরকম থিওরিতে ইউজ করে, কেউ আছে তার ব্যবসাকে প্রমোশন করার জন্য মানুষের, যে আপনি একজন ডাক্তার মানুষ, আপনার চেম্বারে যদি মনে করেন যে গেল সে ওখানে আপনার চেম্বারের সামনে আপনার ভিজিটিং কার্ডগুলো রাখলেন, ঠিক আছে? আপনি ওখান থেকে কার্ডগুলো দেখা গেলো 2 মাস 3 মাস নেওয়ার পরে আপনার ওই কার্ডগুলো কি হলো বিভিন্ন জায়গায় ছড়াই গেল। তখন আপনার যদি ওই রিলেটেড অসুখটা হয় তখন দেখবেন যে মানে কি আপনার কাছে ফোন আসতেছে, বা স্যার কবে বসবেন, কখন আসবেন, তাই না? এইসব জিনিস, অর্থাৎ মূলত টার্গেট কি তার প্রিন্ট করা। যখন আমরা প্রিন্ট মিডিয়ার জন্য কাজ করব, প্রিন্টের জন্য কাজ করব, অবশ্যই তখন রেজুলেশন 300 দিবেন, আর এখান থেকে কালার মোড CMYK দিবেন। আচ্ছা, CMYK একটু বসে পরে আসি আমি। এখানে কয়েকটা কালার মোড পাবো, এখানে আছে কালার মোড। দেখেন এখানে আমাদের এখান থেকে কালার মোড করতে হবে, আমাদের হয়তো গ্রে স্কেলটা খুব কম লাগে, আমরা কালার মোড কাজ করবো। এখান থেকে ছিল RGB কালারটা আর CMYK কালারটা। হ্যাঁ, 1 মিনিট ভাই, আমি একটু শেখাই।
সেটআপটা ভালো করে, এখানে যে সেটআপটা দিচ্ছে এটা কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, ভালো করে বুঝতে হবে। সেটা এমওয়াইকে কালারটা একটু যদি স্যার বলতেন। হুম, বলবো রে ভাই, আমি আসি, একটু ওয়েট করেন। সিএমওয়াই কেও বলবো, আরবি বলবো, দেখাই দেবো, সমস্যা নেই। এমডি রিয়াজ আর রাহাত, কই গেছিলেন আপনারা? ওয়ালাইকুম আসসালাম। আমি তো ক্লাস শেষ করে দিয়েছি ভাইয়া। সবার যদি নেট আমার তো সব ইনস্টল করা আছে স্যার, আছি কি কোনো টাস্ক দিলে আমাদের দিয়ে আমি করে দেবো। আমি আছি স্যার, এই মাত্র আছে স্যার, ওদেরকে ফোন দিতে মাত্র আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো এখানে কালার মোড পাইতেছে হচ্ছিল 8 জিবি আর সিএমওয়াই কে। হ্যাঁ, তো আমি দেখেন 8 জিবিটা কি, আর জিবি দেখা যাচ্ছে না? এখন ক্লিয়ার দেখা যায় স্ক্রিন নাকি ওই রকমই? জি ভাইয়া দেখা যাচ্ছে, এখন clear দেখা যাচ্ছে। এখন তো ক্লিয়ার দেখা যাবে, এখন তো ক্লিয়ার জায়গায় আসছি, দেখা তো যাবে। আচ্ছা ওয়েব থেকেই দেখেন, দেখেন আরে হইতেছে রেড 8 জিবি। হ্যাঁ, আর হইতেছে রেড কালার, দ্বিতীয় হচ্ছে গ্রিন কালার, দ্বিতীয় হচ্ছে কি ব্লু কালার। তাহলে হচ্ছে 8 জিবি।
RGB, RGB হচ্ছে রেড, জিতে গ্রিন, বিতে ব্লু, ঠিক আছে। আর CMYK সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, কালো, কেতে হচ্ছে কালো বা ব্ল্যাক যেটা বলি, হ্যাঁ, কেতে কালো। তাহলে RGBটা হচ্ছে রেড, গ্রিন, ব্লু, আর CMYK তে সাইন, মেজেন্টা, ইয়েলো, কালো। বুঝতে পারছেন এটার পার্থক্যটা, জিনিসটা কি? এক একটা কালারের নাম। এখন কথা হচ্ছে যে যে এখানে 4টে, এখানে 3টে কেন? দেখবেন যখন প্রিন্টের কখনো কেউ প্রেসে গেছেন বা ফটোশপ রিলেটেড কাজ কেউ করছেন, ফটোশপ আর প্রিন্টার কেউ দেখছেন? আচ্ছা, ওখানে দেখবেন যে 4টা ড্রাম থাকে। যারা ছবি প্রিন্ট করা দেখছেন বা করেন তারা দেখবেন যে 4টে ড্রাম আছে, 4টে মানে একটা ড্রামই থাকে, ওই ড্রামের ভিতরে 4টে পার্টিশন থাকে বা 4টে ড্রামও থাকে। হ্যাঁ, ওই এক একটা ড্রামের মধ্যে এক এক ধরনের কালার থাকে, এক একটা ড্রামের মধ্যে কি এক একটা কালার থাকে। এক একটা ড্রামের ভিতরে এক একটা আছে। প্রথম এটা হচ্ছে সাইন কালার, এটা হচ্ছে মিজেন্টা কালার, এটা হচ্ছে ইয়েলো কালার, এটা হচ্ছে কালো, আর এটা হচ্ছে RGB আর রেড, গ্রিন, ব্লু। এখন বুঝতে পারছেন তো দুটো জিনিস কি? এখন আমরা এখানে চলে আসি। যখন দেখবেন যে ওয়েবের কাজের জন্য কাজ করবেন, হ্যাঁ, ওয়েব কোনগুলা? ওয়েব বলতে আমরা কোনগুলা বুঝি? ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ওয়েবসাইট, তাই না, টিভি, অর্থাৎ যা আমরা স্ক্রিনে দেখতে পাই, যে আমরা দু চোখে স্ক্রিনে দেখতে পাই, সেগুলো হচ্ছে ওয়েব, তাই না? ওয়েবের কালার যখন দিবেন সেটা হচ্ছে RGB কালার দিবেন, হ্যাঁ। আর যখন প্রিন্টের জন্য দিবেন তখন হলো CMYK দিবেন। তাহলে ওয়েবের জন্য কি কালার দিবেন? নিশি বলেন তো, নিশি আছেন? ওয়েবের জন্য কি কালার দিবেন আর প্রিন্টের জন্য কি কালার দিবেন? RGB কালার কিসের জন্য? প্রিন্টের জন্য? হ্যাঁ, প্রিন্টের জন্য কি কালার দিবেন? RGB না CMYK? প্রিন্টের জন্য RGB। এই তো রং। প্রিন্টের জন্য দিবেন CMYK। একটু আগে একদম ভাঙিয়ে বলছি যে এটুকু মনে রাখবেন, যখন প্রিন্ট করতে যাবেন যে কালারের ড্রাম থাকে, কালারের যখন এটা প্রিন্টের জন্য কাজ করবেন ওইটা হচ্ছে, অর্থাৎ আছে খাতায় ছোট্ট করে লিখে রাখেন যে প্রিন্টের জন্য CMYK, ওয়েবের জন্য RGB, এটা লিখে রাখেন। ওয়েবের জন্য জি, হ্যাঁ, এটা যখন আপনার প্রথমেই লাগবে কেন? যখন আপনি পেজ সেটআপটা দিবেন, আমরা কিন্তু এখন পেজ সেটআপ শিখতেছি, আমরা কিন্তু এখন পেজ সেটআপ দিচ্ছি, যে একটা কাজ করার জন্য যে প্রথমে আমাদেরকে একটা পেজটা যে নিতে হবে, সেই পেজটা কিভাবে নিব সেটা আমরা সেটআপ দিচ্ছি। তো এখানে দিচ্ছি আমরা কি লেটার সাইজের পেপার নিয়েছি, ইঞ্চিতে প্রকাশ করছি। এবার যেহেতু আমি এটা প্রিন্টের জন্য নিব, এই জন্য আমি এখানে কালার মোড তাহলে কি দেবো? CMYK দেবো। আর CMYK মানেটা কি সেটা আমি আপনাদের ব্যাখ্যা করে বোঝাইছি, সাইন, মেজেন্টা, ইয়েলো, কালো, ঠিক আছে না? এটা দিয়েছি, ওকে জি। হ্যাঁ হ্যাঁ বলবো, আসি ভাই, আমি আসি, অবশ্যই আসি, আমি তো আগে যাচ্ছি না, একটা একটা বোঝাই শেষ করি। আপনি 300 বেশিও দিতে পারেন, এখানে 300 বেশিও দিতে পারেন, কমও দিতে পারেন। এখন বিষয় হচ্ছে তাহলে ভাই এটা আবার কেমন কথা? কিন্তু স্ট্যান্ডার্ড একটা, সব জিনিসের একটা স্ট্যান্ডার্ড মেজারমেন্ট থাকে না? সব জিনিসের একটা স্ট্যান্ডার্ড মেজারমেন্ট থাকে, তাই না? সেই স্ট্যান্ডার্ড মেজারমেন্টটা হচ্ছে যে 300। এখন যদি হিসাব, যখন আপনি ব্যবসায়িক, যখন আপনি প্রফেশনাল একজন ব্যবসায়ী হবেন, তখন কিন্তু আপনার চারিদিকে কিন্তু অনেক হিসাব কিতাব করে কাজ করতে হবে, তাই না? তখন কিন্তু আপনার চারিদিকে হিসাব করতে হবে যে আসলে আমার কোন জায়গা থেকে কি করলে আমি 1 টাকা বা 50 পয়সা 2 পয়সা বাড়াইতে পারবো, হ্যাঁ। তখন কিন্তু আপনি এই হিসাবটা করবেন। আর যদি এই হিসাব না করেন তাহলে কিন্তু আপনি ব্যবসায় লাভবান হইতে পারবেন না। কিন্তু যখনই নাকি দেখবেন এই যে এখানে যে আমরা এখানে 300 দিব কেন? আমরা তো 300 বেশি দিতে পারি, আবার কমও দিতে পারি, কম দিলে জিনিসটা নষ্ট হয়ে যেতে পারে। আর যদি আমি 300 দেই স্ট্যান্ডার্ড মেজার, আর যদি 400 দেই তাহলে কালি বেশি যাবে। কালি বেশি যাওয়াটা মানে কি? আপনি যখন যে একটা পেজে কি 2-1 পেজ 2-1 মানে কপি প্রিন্ট হয়,
হাজার হাজার লাখ লাখ পেজ প্রিন্ট হয়, তাই না? তো যদি আপনার এক একটা পেজে দেখা গেল 0.1 পয়সা করেও যদি আপনার কম বেশি লাগে, হ্যাঁ, বা কমাই রাখতে পারেন, তাহলে আপনি কি ফাইনালি আপনার স্টেজটা কোথায় যাচ্ছে? ফাইনালি আপনার কোথায় যাচ্ছেন, তাই না? ফাইনালি আপনার রেজাল্টটা যাচ্ছে কোথায় সেটাই হিসাব করেন, যে ফাইনালি আপনার রেজাল্টটা একদম দেখা গেলো 2 লাখ আপনি প্রিন্ট করছেন, 2 লাখে আপনার সাপোজ আমি ধরে নিলাম 500 টাকা বেশি লাগলো, বা 200 টাকার কালি বেশি লাগলো, 200 টাকার কালি বেশি লাগলো ধরেন, তাহলে 200 টাকা কালি, তার মানে 200 টাকা আপনি লস করলেন না? যখন আপনি হিসাব করুন এরকমই। তবে আমরা স্ট্যান্ডার্ড যে মেজারমেন্টটা আছে সেটা দিয়ে করবো। এখন আপনারা বলতে পারেন ভাই বেশি কম দিলে প্রবলেমটা কি, সেটার সলিউশনটা আমি আগেই ভেঙে দিলাম, যে আমি আগে যেটা আপনারা প্রশ্ন করুন সেটা আমি ভাঙলাম আগে, ঠিক আছে? এটা হচ্ছে CMYK এর ক্ষেত্রে গেল। হ্যাঁ, এবার আসেন এখানে তাহলে 8 জিবি যে মোডটা, এখানে 8 জিবি যখন মোডটা দেবো, এখানে হচ্ছে 7.2 দেবো, এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড মেজারমেন্ট। এখন আপনি এখানে সেম প্রসেসে ভাই আমরা 300 বেশি দিলে সমস্যাটা কি? কোনো সমস্যা নাই। এখন এই জায়গার বেশি দিলে কি হবে, দেখেন ওয়েবসাইটটা কিন্তু খুব হালকা হয়, তাই জানেন না সবাই? কিন্তু আপনি জানেন ওয়েবসাইটটা যদি ভারী হয়ে যায়, দেখবেন যখন আমরা SSC ইন্টারের বা আমাদের অনার্স মাস্টার্সের রেজাল্ট যায়, তখন কিন্তু আমরা সবাই একসাথে কি হিট করি না ওই ওয়েবসাইটটায়? ওই ওয়েবসাইটে যদি কোনো ছবি থাকে, যদি এরকম ভারী ছবি দিয়ে 300 রেজলিউশন দিয়ে ছবি করলে হবে না তা না, অবশ্যই হবে, কিন্তু সেই ছবিটা ভারী থাকবে। ভারী থাকার ধরুন কি হবে, ওই জিনিসটা লোড হইতে সময় লাগবে। আমরা যখন ফেসবুক চালাই খালি আঙুলটা বুড়ো আঙুলটা এরকম গুতাই না স্ক্রিনের উপরে, উপরের দিকে যাচ্ছি, নিচ থেকে উপরের দিকে যাচ্ছি, ঠিক না? আমরা নিচ থেকে খালি দেখতেইছি। এখন কথা হচ্ছে ভাই রে, এই যে একটা প্যারা দেখছেন, কত রকমের একটা বড় রকমের প্যারা, এইরকম এখন লাস্ট মোমেন্ট, আরো 1 ঘন্টা আছে ক্লাস, আর অনলি 1 ঘন্টা আছে, এখন ক্লাসে জয়েন করতেছে, এটা হইলো? এবার বাদ দিতে হবে। তো যেটা বলতেছিলাম আমি, এখানে আসি, তাহলে আমরা কেন দেবো? যখন ফেসবুকে চালাই ওইটা যদি 300 রেজুলেশন দেই, অর্থাৎ ফেসবুকে একবার আপলোড হলে তার ওটা থেকে যায়, সময় নেয় না, তাই না? কিন্তু প্রথম যদি আপনি নেটটা একটু উইক হয়, দেখবেন যে ওই ছবিটা লোড হইতে অনেক সময় নিচ্ছে, ওই জায়গাটা কেমন যেন একটা ওই চিহ্নর মতো চলে আসে, তাই না? একটা লোগোর বা এই টাইপের একটা কিছু চলে আসে ওই জায়গাটায়, দেখবেন কিন্তু লোড হইতে সময় না। আর ওই ছবিটা যদি 7.2 দিয়ে আপনি কাজ করেন, ওই ছবিটা হালকা নেট থাকলেও দেখবেন যে ওই ছবিটা লোড নিয়ে নিছে, অর্থাৎ আপনি ভিজিবিলিটি হচ্ছে। এখন যদি কথা হচ্ছে যে আপনার জিনিস দিবেন হচ্ছে মানুষের ফোকাস করার জন্য, তাই না? ফেসবুক চালাচ্ছেন, টুইটারে দিচ্ছেন, হোয়াটসঅ্যাপে দিচ্ছেন, বা ওয়েবসাইটে দিচ্ছেন, ইত্যাদি ইত্যাদি, যে জায়গায় যেসব সাইডে আপনি দিচ্ছেন, মূলত কি আপনি আপনার ভিজিবিলিটি বাড়ানোর জন্য বা আপনার পরিচিত বাড়ানোর জন্যই তো দিচ্ছেন, তাই না? এইসব কাজের জন্যই তো আপনি করতেছেন, তাই না? তো আপনি যদি এই ভিজিবিলিটি যদি না পান, তাহলে আপনি ওই জিনিসটা 2 আর না 10 মান কথা হলো না। সাপোজ আমি একটা পত্রিকায় একটা মেসেজ দিলাম যে আমার একটা বিজনেস কার্ড, সরি আমার সার্টিফিকেট হারাই গেছে বা আমার ন্যাশনাল আইডি কার্ডটা হারাই গেছে, আপনি একটা বিজ্ঞাপন দিলেন। এখন অনলাইনে বিজ্ঞাপন দিলেন, ঠিক আছে? অনলাইনে একটা বিজ্ঞাপন দিলেন, এখন আপনি রেজলিউশনটা কেন 300 দিয়ে করে দিচ্ছেন, মানুষ দেখছে লোড হইতে হইতে ওই জিনিসটা আপনি পার করে দিচ্ছেন, তখন আপনি ওই জিনিসটা দেখলেন না। তাহলে আপনি এখানে 300 রেজলিউশন দিয়া আর না দেওয়ার সমান কথা হলো না? তো এই জন্যই আপনি যখন কাজ করবেন সবসময় খেয়াল রাখবেন যে মানে যেটা স্ট্যান্ডার্ড যে লেভেলটা, স্ট্যান্ডার্ড যে লেভেলটা ওইটা মেনটেন করার চেষ্টা করবেন, ওইটা ফলো করবেন। এখানে আমরা রেজলিউশন 7:2 দেই, এটা একটা স্ট্যান্ডার্ড মেজারমেন্ট। তারপরেও আমি এটার নেগেটিভ আর পজিটিভ সাইডটা আপনারা আমি বলছি, ঠিক আছে? আশা করি সবাই বুঝতে পারছেন। এই যে জিনিসটুকু দেখাইলাম, এর মধ্যে এই জিনিসটুকুর মধ্যে কেউ বুঝেন না এমন কেউ আছেন? 8 জিবি CMYK আর এই যে এইটুকু জায়গার মধ্যে যেটুকু বুঝাইছি, আপনারা কেউ এমন কেউ আছেন যে ভাই আমি বুঝি নাই, এই যতটুকু বুঝাইছেন পেজ সেটআপের এতটুকু অংশ আমি বুঝি নাই, কেউ আছেন? বলেন। স্যার রেজুলেশনটা যদি বলতেন। রেজলিউশনের কথা যে এতক্ষণ পরে বললাম আমি, রেজলিউশনটা যে কালারের ঘনত্বটা বলতে পারেন আপনি। যদি একটা জিনিসের উপর কালারটা রংটা যদি বেশি পড়ে যায়, ওটা হালকা হবে না ভারী হবে, সহজ কথায় বোঝানোর চেষ্টা করেন।
যদি এখানে কালারটা যদি একটা জিনিসের উপরে কালার যদি পরে ওটা কি হালকা হবে না ভারী হবে? ভারী হয়ে যাবে। তাহলে ভারী হয়েছে সেটাই আমি বোঝাইতেছি যে আমরা কোনটার উপরে ভারী করবো আর কোনটার উপরে হালকা করবো। যেহেতু ওয়েবসাইটের জন্য যখন দেবো ওয়েবসাইটটা সবসময় আমাদের হালকা রাখতে হয়, এই জন্য আমরা 72 স্ট্যান্ডার্ড একটা মেজারমেন্ট ন্যাশনালি অর্থাৎ ইন্টারন্যাশনালি এটা 72 ইউজ করে। আপনি একটু একটু কম বেশি করতে পারেন, কিন্তু সেটা আসলে ইন্টারন্যাশনাল মানে সরি স্ট্যান্ডার্ড না, সেটা এটা হচ্ছে স্ট্যান্ডার্ড একটা মেজারমেন্ট। ক্লিয়ার? এবার তাহলে আমরা প্রিন্টের জন্য নিলাম সেম ওয়েকে নিলাম। এখানে আর্টবোর্ডের যে এটা হচ্ছে ব্ল্যাক নিতে পারি আমরা, সবসময় আর্টবোর্ডটা ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্ল্যাকই নেই। হ্যাঁ আচ্ছা, এবার আছে স্কোয়ার পিক্সেল। এখানে আছে পিক্সেল অ্যাসপেক্ট রেশিও, অর্থাৎ পিক্সেলটা কি। এখন এই যে এখানে দেখেন আমি এখানে যদি একটু লিখি পিক্সেল ইমেজ, মাঝে মাঝে সাদা একটা কালো দেখতেছেন না, এর এক একটা হচ্ছে যে একটা মানে পিক্সেল, 1 পিক্সেল করে। হ্যাঁ এই যে এক একটা পিক্সেল, এইগুলো হচ্ছে যে পিক্সেল। ধরেন আমি ট্রান্সপারেন্ট দিয়ে দেখালাম আপনি যাতে সহজে বুঝতে পারেন, এগুলো হচ্ছে পিক্সেল। তো যাই হোক আমরা এটা পরে বসবো, আরো পরেও আছে। যখন আমি মূলত এইভাবে হচ্ছে একটা পেজ সেটআপ দিতে পারি, এই হচ্ছিল আমাদের পেজ সেটআপ। হ্যাঁ এখানে ব্যাকগ্রাউন্ডে আমরা হোয়াইট রাখি। কোনটা? এটা 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 16 বিটেও দিতে পারেন, 8 বিটেও দিতে পারেন। একটা আমাদের এই যে 64 বিট আছে, 32 বিট আছে না, এরকম একটা বিট। হ্যাঁ এই যে এটা এটা ইউএস পেপার, আপনারা ইউএস স্ট্যান্ডার্ড পেপার দিবেন ওখানে আছে। হ্যাঁ আমরা কি সেটা ইউএস পেপার দিব? আমাদের আসলে হচ্ছে ডিফল্ট ফটোশপ সাইজ ইউএস পেপার, ইন্টারন্যাশনাল পেপার। হ্যাঁ ফটো, ওয়েব, মোবাইল ডিভাইসেস, প্রিন্ট, ভিডিও এন্ড কাস্টম, এই কয়টা অপশন আছে আমাদের। লেটার আপনি লেটার লিখেছেন ওই অপশনটা আছে না, এটা তখনই আমি তো বলার সময় বলে নিয়েছি, যারা সিসি আছে, সিসি ইউজ করতেছেন যারা, সেটাও হতে পারে ফটোশপ 14 সিসি 14, 16, 17, 18, 20, আমি সিসির কথা বলছি। কিন্তু তখন আপনারা সিসি আলারে এইভাবে পাবেন, আর যারা সিসি নাই তারা আপনি ওই রকম করে পাবেন। হ্যাঁ টেনশনের কিছু নাই। পেপারটা ইউএস পেপারটা দিব নাকি ইন্টারন্যাশনাল পেপার? হ্যাঁ ইন্টারন্যাশনাল আপনার ইউএস পেপার দিতে পারেন, অথবা আপনার মেজারমেন্টটা আমি তো বলেই দিলাম, আপনি মেজারমেন্টটা একটু স্মরণ রাখবেন। লেটারে বলে না A4 বলে, এটা আপনি এখান থেকে এই যে এরকম দেখে নিলেন যে 8.5/11 হচ্ছিল লেটারের মেজারমেন্ট। এটা কিন্তু নরচর নাই, একদম ইন্টারন্যাশনাল মেজারমেন্ট এটা। এবার A4 আসেন, দেখেন A4 এর মেজারমেন্টটা দেখেন ইঞ্চিতে 8.26 আর হাইট হচ্ছে 11.69। এটা হচ্ছে A4 এর। আপনার মেজারমেন্ট আমাদের এই দুইটাই বেশি লাগে, A4 আর লেটার আর লিগ্যালটা লাগে খুব কম লাগে। আর না হলে আপনার ক্লায়েন্ট বলেই দিবে আমার এত এত সাইজ লাগবে, তখন আপনি হাইডি এখানে লিখে দিবেন আর ওয়াইডি আপনি লিখে দিবেন। যে আপনার সাপোজ আমার পেপার সাইজ আমি সাপোজ আমার পিক্সেলে চাইছি, আমি আমার পেপার বলছি যে টিভিতে যে আমরা মনিটরটা দেখি যে মনিটরটা ভরে যায় কেন, সেই সাইজটা হচ্ছে 19, 20 ওয়াইড আর 1080 হলো হাইট। এই দেখেন এই যে 1080। আব্বু এটা কই পাঠাইছে আম্মু? আইতেছে না বিস্তার। ঠিক আছে, তাহলে আপনারা বুঝতে পারছেন যে এখানে আমরা যদি ইন্ডিভিজুয়ালি যদি আমাদের পেজের মেজারমেন্ট, এই ভাই একটু মিট করেন না রে ভাই। ও সরি ভাই, ভুলে বা আনমিউট হয়েছে ভাই।
আপনি এখানে লিখে দিতে পারেন আনাবিল, নো টেনশন, টেনশনের কিছুই নাই। আর তারপরেও যদি আপনার কনফিউজ থাকে আনিসুর ভাই, হ্যাঁ আনিসুর ভাই, জি। আমিও CS6 এর ইউজার। আমি স্ক্রিনশট দিয়ে কি দেখাই দিব যে এই পেপারগুলো কোথায়, মানে কিভাবে ক্রিয়েট করতে হয়। আমি আগে এর উপরে ক্লাস করেছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখানে আরো সুন্দরভাবে দেওয়া আছে আর কি। CS6 এ 2020 থেকে আরো সুন্দরভাবে অনেক পেপার ডকুমেন্ট হ্যাঁ। সুন্দর করে দেওয়া আছে। আমি দেখাই দিব কি স্যার? আপনি তাহলে পরে দেখান, আমি শেষ করে নেই, আমি শেষ করে আচ্ছা, নেই। ঠিক আছে স্যার, আপনি শেষ করলে আমি ক্লাসের লাস্টে দেখাই দিব যে এটা আরো সুন্দরভাবে দেওয়া আছে, কিভাবে দিতে হবে। ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে। মানে আমি আপনার CS6 আমি কোনোদিন ইউজ করিনি। আমি 2000 কত 14টা শুরু করছি, 14 থেকে 17 চালাইছি, 17 থেকে একদম স্কিপ করে চলে আসছিল 2020 হ্যাঁ। আর মাঝে যেগুলো ছিল এগুলো আমার চালাইনি। তো ঠিক আছে, যদি কেউ পারেন ভালো পারেন অবশ্যই দেখাই দেবেন, যাতে সবাই বুঝতে পারে পেপারের সাইজগুলো। হ্যাঁ আচ্ছা, এরপরে আমরা এখান থেকে রেজলিউশন 300 নিলাম, কালার মোড প্রিন্টের জন্য CMYK কে নিলাম। ওকে, এবার আমরা জাস্ট ক্রিয়েট দিলাম। তো 19 20 1000 80 23 এতক্ষণ ভরে বলছি না, দেখেন আমার এটা করতে কিন্তু জাস্ট কয়েক সেকেন্ডের একটা বিষয়। এটা হচ্ছে যে আমাদের লেটার সাইজের পেপারটা, ওটা আমি যে 19 20 রাখলাম, ওই পেপারের মেজারমেন্ট এটা চলে আসছে। আর এটাই তো আনলাম হচ্ছিল আমরা পোর্ট্রেট মোডে। এখন যদি আমরা এটাকে যদি আবার ল্যান্ডস্কেপ মোডে আনতে যাই, প্রিন্ট লেটার, এখন যদি এখান থেকে দেই হচ্ছিল আমরা এখানে অবশ্যই আমরা নামটা দিয়ে দেবো না, কি নামে সেভ করতে যাচ্ছি, তাই না? এখানে আমরা যদি নাম দিয়ে সেভ করি, এখানে আমরা যে আমি যেরকম নাম দিলাম GD20+1 এটা দিলাম। হ্যাঁ, এটা হচ্ছে আপনার ফাইলের নামটা দিলাম আমি। তো এখান থেকে দিলাম। এখন ওইটা তো আমরা একটা পোর্ট্রেটে দিয়েছি, এখন এটা ল্যান্ডস্কেপ মোডে দিলাম। কালার মোড 300, CMYK কালার মোড দিয়ে ক্রিয়েট। ওকে, হচ্ছে ল্যান্ডস্কেপ মোডে দিলাম। আচ্ছা, এই ছিল মোটামুটি আমাদের পেজ সেটআপের বিষয়টা। এই পেজ সেটআপটা এখন সবাই ক্লিয়ার তো? জি ভাই, ক্লিয়ার। আর পেজ সেটআপ একটু সময় বেশি নিয়ে নিলাম, কারণ প্রথমে যদি পেজ সেট পোর্ট্রেট থেকে তারপর আবার ল্যান্ডস্কেপে কিভাবে গেলেন ওইটা একটু দেখাবেন? ওটার পাশেই আছে, ওটার পাশে দুটো আছে, একটু ভালো করে দেখেন। না না, পাশে আছে যে একটা চলে আসার পর আবার পিছনের ওই আমি দুটো পেপার আছে এখানে, দুটো পেপার আছে। এই যে আমি দুটো আর্টবোর্ড নিয়েছি, এই যে ক্যানভাস নিয়েছি, এই একটা ক্যানভাস, এই একটা ক্যানভাস, এখানে দুটোই ক্যানভাস আছে। আচ্ছা, এরপর আমাদের এই হচ্ছিল ফটোশপের মূল মেজারমেন্ট, মানে ইন্টারফেসটা চলে আসলো। আমরা যখন একটা পেজ আসলাম, মানে এটাকে হচ্ছে বলা হয়েছিল ক্যানভাস। হ্যাঁ, এটা এই সাদা যেটা দেখতেছেন এটাকে বলা হচ্ছে ক্যানভাস। আর এখানে আমি ক্যানভাসে এটা আমি আর একটু সহজ করে দেখাই আপনাদের। আমার কাছে ছবি থাকার কথা ছিল। আচ্ছা, এই দেখেন এই ইন্টারফেসটা, এটা আমি এখানে নিয়ে আসলাম আপনাদের বোঝানোর জন্য কোনটা আসলে কি বলে। দেখেন, এটা আসলে অ্যাপেলের কম্পিউটার থেকে এখানে আমাদের অ্যাপেলের ইয়েটা আসছে, আইফোনের যে কোম্পানি অ্যাপেলের ওইটা আসছে। তো প্রথমে এই যে উপরটা দেখছেন ফাইল, এডিট,
ইমেজ, এইটাকে কি বলা হয়? কি যা কাজ করতে দে। আচ্ছা যাই হোক, আমি বলতেছি দেখেন। হ্যাঁ, তো ফাইল এডিট এটাকে বলা হচ্ছে মেনু বার। দেখেন এই যে এখান থেকে অ্যারো দিয়ে দেখাচ্ছে, বুঝতে সুবিধা হইতেছে না? এটাকে কোনটাকে কি বলা হয়? এটা হচ্ছে আমাদের মেনু বার। এই যে যেটা দেখতেছেন ফাইল। এখন আমি আপনাদের যখন কাজ শিখাবো অনেক আমি বলবো না কিন্তু যে আপনি মেনু বারে যান, অপশন বারে যান, মুখ জায়গা যান, তমুক জায়গা যান, ভুলে গেলে কিন্তু হবে না ভাই। প্রয়োজনে খাতার মধ্যে লিখে রাখেন। এই মানে টিউটোরিয়াল দেখে দেখে 2 ঘন্টা টিউটোরিয়াল দেখে দেখে কিন্তু কাজ করা অতটা পসিবল হয় না, ধৈর্য থাকে না। আপনারা অনেকে মানে টিউটোরিয়ালের জন্য পাগল হয়ে যাবেন যে স্যার টিউটোরিয়াল দেন, ক্লাস দেন, লিঙ্ক দেন, ক্লাস লিঙ্ক দেন। হ্যাঁ, পাগল হয়ে যাবে না। আচ্ছা, যতটুকু মেন জিনিসগুলো আপনারা যদি চান খাতায় লিখে, হাতের কাছে খাতা আর একটা মানে পেন রাখবেন, ওটা দিয়ে আপনি সুন্দর করে লিখে রাখবেন। এরকম একটা বক্স বানা লিখে রাখলেন যে এটা মেনু বার, এটা 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 লিখে রাখলেন, তাতে আপনার বোঝাই সুবিধা হলো। আপনারা যে সারা জীবন স্টুডেন্ট থাকবেন এমন তো না। আপনারা এখান থেকে শিখে আপনারা কোথাও চাকরি করবেন, অবশ্যই কোথাও চাকরি করবেন। অনেকে ফ্রিল্যান্সিং করবেন, কেউ মানে কোনো কোম্পানিতে জব করবেন, গ্রাফিক্স ডিজাইনার হিসেবে কোনো ইসেতে জব করবেন, গার্মেন্টসে করতে। অর্থাৎ প্রত্যেকটা প্রতিষ্ঠানে কিন্তু গ্রাফিক্স ডিজাইনার লাগে, তাই না? তো আপনারা এখান থেকে যে অনেকে শিখে সেসব প্রতিষ্ঠানে চাকরি করবেন, কেউ ফ্রিল্যান্সিং করবেন, ইত্যাদি ইত্যাদি। তো যখন নাকি আপনি প্রফেশনালি কাজ করবেন, এই জিনিসগুলো কোনটা কি আপনার কিন্তু জানা অবশ্যই অবশ্যই জরুরি, তাই না? তো এইটা হচ্ছে আমাদের মেনু বার, যেখানে লেখা আছে ফাইল এডিট ইমেজ, এটা হচ্ছে আমাদের মেনু বার। আর এটা হচ্ছে আমাদের অপশন বার। এই যে দেখতেছেন যেটা, এইটা হচ্ছে হোমের পরে, এই যে এগুলো হচ্ছে আমাদের অপশন বার। যখন আমরা এইসব টুলসে ক্লিক করব, আমাদের এখানে এই যে দেখেন এই অপশন বারে এই জিনিসগুলো লাফালাফি করতেছে, দেখছেন? এই যে যেটা লাফালাফি করতেছে এটা হচ্ছে আমাদের অপশন বার। ক্লিয়ার? যে এইটা হচ্ছে যে মেনু বার, এটা হচ্ছে অপশন বার, আর এইটা হচ্ছে আমাদের টুলস বক্স। হ্যাঁ, টুল বক্স বলতে আমাদের যেখানে টুলসগুলো আছে, এটা হচ্ছে আমাদের টুল বক্স। এইটা এই পাশেরটা হচ্ছে আমাদের প্যানেল। আচ্ছা, প্যানেল কেন বলা হয়েছে? আসলে প্যানেলে একটা জিনিসে একটা প্যানেলে কিন্তু অনেকগুলো দল অন্তর্ভুক্ত থাকে, তাই না? তো এই জন্য এটাকে প্যানেল বলা হয়েছে। আপনারা যারা জানেন যে একটা প্যানেল মানে কি, প্যানেল মানে হচ্ছিল একটা প্যানেলের মধ্যে অনেক কিছু এখানে ইনক্লুড থাকে, অনেকগুলো মানে দল থাকে। মানে একটা প্যানেল বলো যে তুমি কোন প্যানেলের লোক, বলে যে আমরা আওয়ামী লীগ প্যানেলের লোক বা বিএনপি প্যানেলের লোক বা ছাত্রলীগ পন্থী লোক, যেটা বলে। তো এইটা হচ্ছে আমাদের প্যানেল, ঠিক না? আর এই যে নিচে যেটা দেখতেছেন এটাকে বলা হচ্ছে স্ট্যাটাস বার। এই যে যেখানে দেখতেছেন এটাকে বলা হচ্ছে স্ট্যাটাস বার। নিচে নিচে এই যে জিনিসটুকু দেখালাম, এটুকু কেউ হয়তো বুঝতে পারছেন আশা করি, তাই না? এই যে নিচে ছোট্ট করে দেখা যাচ্ছে এটাকে বলা হয় যে স্ট্যাটাস বার। স্ট্যাটাস বার এই যে নিচে দেখা যাচ্ছে না, এই যে চিকুন করে, এই যে আমার মাউস দেখতেছেন তো, আমি মাউস নাড়াচ্ছি, এইটাকে বলা হয়েছে স্ট্যাটাস বার। আশা করি যে জিনিসটুকু বুঝাইছি সকলে বুঝতে পারছেন। বোঝেন নাই কেউ? এমন কেউ আছেন? ছবিটা বোঝা যাচ্ছে যে ডান পাশে আরো দেওয়া চিহ্নটা কি দেখছে? এটা যে মাঝ বরাবর টুল দিয়ে ডান পাশে এটা শোনেন, উপরেরটা হচ্ছে মেনু, তারপরে হচ্ছে অপশন। আপনার লেখা বোঝা লাগবে না, আমি আপনার তো দেখাই দিচ্ছি কোনটা কি কি বলা হচ্ছে, তাই না? এটা হচ্ছে প্যানেল, হ্যাঁ, টুলস প্যানেল, সরি টুলস বক্স বলি আমরা। আর এটা হচ্ছে প্যানেল এলো। এটা এই প্যানেলের মধ্যে অনেকগুলো জিনিস থাকে। এই দেখেন একটা প্যানেলের মধ্যে আছে লেয়ার, চ্যানেল, পাথ, এই জিনিসগুলো আছে। ক্লিয়ার সবার? এই নিশি বুঝতে পারছেন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এটা স্ট্যাটাস বার। স্ট্যাটাস বার এই যে দেখেন, এই যে এখানে জুম করলে ইয়া করবে, যে এখানে এই যে একটা স্ট্যাটাস বার এটাকে বলা হয়। এখানে আমরা জুম করলে যে কত পার্সেন্ট জুম করতে যে দেখা যাচ্ছে, দেখেন এই পেপারটা যে জিনিসটা আমরা জুম করতে যে ওই দেখেন ওখানে 500, 600, 700, 800, 1200, 1600, 3200, 64, হ্যাঁ দেখতেছেন 12800 দেখছেন এখানে লেখাটা। আমি জুম করলাম,
আচ্ছা, ডকুমেন্ট সেটআপ দেখালাম, এখন দেখাবো জুম ইন আর জুম আউট। হ্যাঁ, জুম ইন আর জুম আউট জিনিসটা কি, জুম ইন আর জুম আউটটা কি এটা একটু বোঝাই আপনাদের। নেট চলে গেল নাকি আবার? হ্যালো, নেট চলে গেছে না? বিকাল টাইমে নেট চলে যায়, আমি দেখছি। এই শুধু কিন্তু পোশাক পরে আসি। আচ্ছা, হ্যালো হ্যালো, জি সরি, আমার একটু নেট কানেকশন প্রবলেম হচ্ছে, নেট এই টাইমে একটু প্রতিদিন দেখেছি ছেড়ে দিচ্ছে। তো যাই হোক, যেটা বলতেছিলাম, হ্যাঁ, তাহলে আমাদের এটা এখানে এটাকে কোনটাকে কি বলে আশা করি সবাই বুঝতে পারছে, তাই না? আচ্ছা, এরপর বুঝাবো যে আসলে ডকুমেন্ট জুম ইন আর জুম আউট করা। দেখেন এই যে এই চিহ্নটা, এটার নাম হচ্ছে জুম চিহ্ন। জুম বলতে একজন বলেন, আমি তো শুনতেছি, সবাই হইচই করে উঠলে হয় নাকি? তো বাজার হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের জুম টুল, এর শর্টকাট হইতেছে জেড। দেখেন এই যে একটা চিহ্ন দেখা যাচ্ছে, হ্যাঁ, এটা দিয়ে যদি আমরা এরকম করে টানি ওই জায়গাটা জুম হবে। দেখেন এখন এটার কয়েকটা ভাবে আমরা জুম করতে পারি।
দেখেন কন্ট্রোল প্লাস, কন্ট্রোল কিবোর্ডে যে কন্ট্রোল প্লাস আছে, এটা যদি কন্ট্রোল চাপটা ধরে রাখেন প্লাস চাপি এরকম দেখেন জুম হইতেছে কিনা, এই যে এখানে খেয়াল করবেন স্ট্যাটাস বারে খেয়াল করবেন, এই যে এখানে 500% জুম হয়েছে। এখন যদি আবার কন্ট্রোল প্লাস চাপি দেখেন এটা জুম হচ্ছে, আমি কন্ট্রোল চাপটা ধরে প্লাস চাপতেছি আর জুম হইতেছে। হ্যাঁ, এখন আবার যদি মাইনাস চাপি তাহলে জুম আউট হইতেছে দেখেন। দেখছেন, এটা হচ্ছিল কিবোর্ড থেকে কমান্ড দিয়ে করতে পারেন। এখন এই জায়গা থেকে যদি নিয়ে জাস্ট আপনি মাউসের লেফট চাপে যদি নিচের দিকে চাপ দেন এটা জুম হবে, আবার যদি মাউসের লেফট চাপ দেন উপরের দিকে টান দেন জুম আউট হবে। তাহলে জুম ইন জুম আউট, এটা হচ্ছে জুম ইন হইলো আর এটা জুম আউট হইলো, অর্থাৎ এটা জুম ইন আর এটা জুম আউট। মাউসের লেফট চাপটা ধরে যদি নিচের দিকে চাপি জুম হচ্ছে, আর উপরের দিকে চাপ দিলে জুম আউট হচ্ছে। ক্লিয়ার সবার? অথবা মাউসের চাকা যদি ধরে দেখেন, মাউসের যে অল্টার চাপ কিবোর্ড থেকে অল্টার প্রেস করে ধরে রেখে যদি আপনি মাউসের যে মাঝে যে হুইলটা আছে এটাকে যদি ঘোরান দেখবেন যে এটা বড় হচ্ছে, উপরের দিকে ঘোরালে বড় হচ্ছে মানে জুম হচ্ছে, আর নিচের দিকে ঘোরালে জুম আউট হচ্ছে। হ্যাঁ, নিচের দিকে ঘোরালে জুম আউট হচ্ছে, উপরের দিকে ঘোরালে জুম হচ্ছে। ক্লিয়ার সবার? বুঝতে পারছেন? জুম ইন জুম আউট। তাহলে আমরা কয় ভাবে করতে পারলাম, একটা হচ্ছে প্লাস চাপে করতে পারলাম, আর একটা হচ্ছে এখান থেকে এই টুলসের দ্বারা করতে পারলাম, আবার হচ্ছে অল্টার চাপে এখান থেকে জুম ইন জুম আউট করতে পারি। আরো বিভিন্ন ভাবে যায়, এত একবারে শেখার দরকার নাই, তাই না? প্রথমে একবারে এইভাবে দেখলাম। আচ্ছা, প্রথমে আমাদের লাগবে ছোট্ট ছোট যে জিনিসগুলো সেগুলো জিনিসগুলো আগে দেখে নিলাম এই জন্য। তাহলে আমাদের প্রথমে বলেন। আচ্ছা যান নামাজ পড়ে আসেন, 10 মিনিট নামাজে ব্রেক দেন, গ্রুপে একদম লিখে দেন নামাজে ব্রেক। হ্যালো, হয়েছে না নামাজের শেষ? এখন তো নামাজ একদিন পড়তেছে। দেখেন এরপর এখানে আমাদের এরপর হচ্ছিল জুম ইন জুম আউট দেখালাম, তাই না? জুম ইন আর জুম আউট, একটা হচ্ছে ইন করতে পারতেছি আমরা এখানে চাপ দিয়ে, আবার এদিকে চাপ দিয়ে আউট করতে পারতেছি, তাই না? আবার অল্টার চাপটা ধরে এটা এরকম করতে পারতেছি, অল্টার চাপটা ধরে মাউসের হুইল ঘোরাইলে, মাউসের যে হুইলটা আছে, হ্যাঁ, এই হুইলটা ঘোরাইলেও কিন্তু এরকম জুম ইন জুম আউট হবে। এরপর দেখেন এখানে একটা হচ্ছে হ্যান্ড হাতের মতো একটা চিহ্ন দেখতেছেন না, এটা হচ্ছে এটাকে বলা হয়েছিল ডকুমেন্ট প্যান করা। হ্যাঁ, ডকুমেন্ট প্যান করা অর্থাৎ এদিকে ওদিকে সরানো, সহজ কথা যেটা বলি আমরা, এটাকে ডকুমেন্ট প্যান করা। আমাদের অনেক সময় ডকুমেন্ট এরকম সরাতে হতে পারে, তাহলে আমরা এই জায়গায় কাজ করতেছি, এই জায়গায় একটু সরাই নিয়ে এদিকে কাজ করে একটু জুম করে এরকম করে জুম করে কাজ করতে যাচ্ছি। হ্যাঁ, আমরা তখন এরকম ডকুমেন্টকে প্যান করতে পারি। হ্যাঁ, অর্থাৎ ডকুমেন্টটাকে সরানোরা করতে পারি। হ্যাঁ, দেখেন এরকম হ্যান্ড টুলটা ধরে মাউসের লেফট চাপটা ধরবেন, মাউসের লেফট চাপটা ধরে এদিকে নেবেন অর্থাৎ আপনার যেদিকে মুভ করা দরকার হয় সেদিকে নেবেন। বোঝা গেছে সবার? আচ্ছা, এটা হচ্ছিল জুম ইন গেল, জুম আউট গেল, আমরা ডকুমেন্ট প্যান করার কিভাবে। হ্যাঁ, আচ্ছা, ডকুমেন্ট প্যান করা। আচ্ছা, এবার হচ্ছে এই যে পাশে একটা দেখতেছেন লেয়ার, প্রথমে আমি একটু বেসিক ধারণা দেবো, পরবর্তীতে হচ্ছিল আমরা এটার হচ্ছিল বিস্তারিত একদিন একটা ক্লাসেই এটা ক্লাসই নিব একটা লেয়ারটা জিনিসটা কি। আমরা প্রথমে জিনিসটা একটা জিনিস মনে রাখি, লেয়ার জিনিসটা কি। লেয়ার হচ্ছে একটা স্তর, আমরা সহজ কথা একটা মনে রাখবো, লেয়ার একটা স্তর, যেটা স্তরে সাজানো থাকে। তো এখানে আমাদের এখানে যে ডকুমেন্টটা আমরা করবো, আমরা যে ডিজাইনটা করব সেটা একটা স্তরে সাজানো থাকবে। হ্যাঁ, যদি আমরা সাজাই না করি আমাদের ডিজাইনটা কি এলোমেলো হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? এই হচ্ছে যে আমাদের লেয়ার,
এখানে আছে প্রথমে, এখানে এটা হচ্ছে যে আমাদের নিউ লেয়ার। দেখেন এখানে কি যখন চাপতেছি প্লাসের উপরে চাপতেছি, দেখেন একটা একটা করে চাপতেছি আর লেয়ারটা নতুন একটা করে লেয়ার হইতেছে, ঠিক আছে। তো এইটা দিয়ে আবার এই লেয়ারগুলো আমরা সবগুলো ধরে একটা একটা করে ধরে মাউসের থেকে কিবোর্ড থেকে যদি ডিলিট প্রেস করি তাহলেও হবে, আবার এটা সিলেক্ট করে যদি এখান থেকে ডিলিটের চাপ দেই তাহলেও হবে ডিলিট। হ্যাঁ, আবার যদি মনে করি এগুলো সবগুলো একসাথে সিলেক্ট করে ডিলিট করবো, সেটাও আমরা ডিলিট করে দিতে পারি। এটা হচ্ছে যে আমাদের লেয়ার, অর্থাৎ লেয়ার আমরা সহজ কথা আমরা পানির লেয়ার বুঝি, তাই না? যে আমরা যখন টিউবওয়েল বা বাসায় কোনো সময় যদি লেয়ার, আপনারা যদি টিউবওয়েল গাড়া কেউ দেখে থাকেন, আমাদের যে গভীর নলকূপ থেকে পানি উঠায় ওটা কিন্তু পানির একটা লেয়ার আছে, তাই না? পানি কিন্তু একটা লেয়ার আছে, কোন জায়গায় দিয়ে এই পানিটা পায়, ওই যে কাঁচা মানে খেসকাটা যে একটা পাইপ বসানো হয়, ওটা হচ্ছিল একদম পানির মধ্যে বসায় দেয়, ওটা কিন্তু পানির মধ্যে বসায়। আবার দেখেন আমরা বাসায় সহজ কথা বলতে পারি যে বাসায় অনেকে বাসায় যে কাপড়গুলা, তাই না, কাপড়গুলা তারপর বইগুলা একটার উপর একটা কি সাজানো থাকে, তাই না? একটার উপর একটা সাজানো থাকে না? একটু আওয়াজ করেন সবাই। হ্যাঁ, তো এটা হচ্ছে ধরেন আমাদের ডিজাইনটা এজ লাইক আছে এরকম এক একটা স্তরে সাজানো থাকবে। যদি আমরা এলোমেলো করে ফেলাই তাহলে আমার ওই ডিজাইনটা সুন্দর হবে না। অর্থাৎ আমাদের কাজটা গোছালো করার জন্য হচ্ছে যে আমাদের এই লেয়ারটা মেনটেন করতে হবে। ফটোশপে লেয়ার মেনটেন করে কাজ করতে হয়, নাহলে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন প্রবলেম পড়তে হবে। কারণ এখানে মনে সময় আসবে 100, 200, 300 লেয়ার হয়ে যাবে। যদি আপনি মেনটেন করে কাজ না করতে পারেন তাহলে কিন্তু আপনি বিশাল একটা প্রবলেম ফেস করবেন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তাহলে লেয়ার জিনিসটা এখানে তারপরে আছে, এগুলো আমরা একটা বিস্তারিত একটা লেয়ার একটা ক্লাসে দেখাবো আমি। হ্যাঁ, আমি জাস্ট আপনাদের একটা সিম্পল ভাবে ধারণা দিচ্ছি, কারণ এখানে প্রথমের থেকে আমি যখনই কাজ করতে যাব তখনই আমার এখানে আসতে হবে। তখন বলতে এটা আবার কি জিনিস, এটা তো বুঝাইলো না। আমি এই জন্য জাস্ট একটু আপনাদের প্রাথমিক ধারণা দিয়ে যাচ্ছি যে আসলে লেয়ার জিনিসটা কি। ওকে, তো এটা হচ্ছিল আমাদের লেয়ারগুলো। এখান থেকে নতুন লেয়ার নিতে পারি, নতুন লেয়ার আবার ওই লেয়ারগুলো আবার ডিলিট করতে পারি। হ্যাঁ, ডিলিট করতে পারি, এরকম সিলেক্ট করে এখানে যদি চাপ দেই লেয়ারগুলো আমার ডিলিট হয়ে যাবে। এই দেখেন এরকম ধরলাম, এটা সিলেক্ট করলাম, এই যে মাউসের লেফট ক্লিক করলে এর উপরে ডিলিট করা যাবে। হ্যাঁ, আমার যদি আবার মাউসের রাইট বাটন ক্লিক করি, দেখেন এখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক, তাহলে আমরা লেয়ার নিতে পারি। এই যে এখানে আবার এই লেয়ারটা আমরা এই যে কই গেল, লেয়ার দেখেন এখানে গেলেও কিন্তু আমরা লেয়ারটা নিতে পারি। হ্যাঁ, আর এটা শর্টকাট হচ্ছে যে কন্ট্রোল শিফট এন। দেখেন এই যে এখানে লেখা আছে কন্ট্রোল শিফট, এই যে শিফট প্লাস কন্ট্রোল প্লাস এন। আমরা যদি কিবোর্ড থেকে কমান্ড দেই কন্ট্রোল প্লাস শিফট প্লাস এন, যদি আপনার চাপটা ধরি একসাথে, যদি চাপটা ধরি, হ্যাঁ ঠিক আছে, একসাথে যদি চাপটা ধরি, হাসান ক্লাস চলতেছে, পরে কথা কই। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ আমি পরে ফ্রি হয়ে ফোন দিচ্ছি। ওকে, তো যেটা বলতেছিলাম, তো এখান থেকে আমরা লেয়ারটা এখান থেকেও নিতে পারি। আমি ওইটা যখন দেখাবো অবশ্যই এটা বিস্তারিত দেখাবো, ঠিক আছে। তো আজকে তাহলে কি কি দেখলাম, একটা ডকুমেন্ট সেট আপ করে দেখলাম, তারপরে হচ্ছিল আপনার লেয়ারটা জিনিসটা কি সেটা বুঝলাম। হ্যাঁ, অর্থাৎ একটার উপরে একটা বই আমরা কি একটার উপরে একটা সাজাই না, একটা স্তরে স্তরে সাজাই না, তাই না? তবে এখন ভাই আমরা বই তো সাজাই বইয়ের জায়গায়, কিন্তু আমরা এখানে কি করব, আসলে আমাদের ডিজাইনটাও এরকম একটার পর একটা কি সুন্দরভাবে সাজায় রাখতে হবে। যদি সাজায় না রাখি, হ্যাঁ এই জিনিসটা আমি যখন দেখবেন যে কাজ করতে গিয়ে বিভিন্ন রকমের প্রবলেম ফেস করবেন। এই জন্য হচ্ছে লেয়ারটা আমাদের সাজায় রাখতে হবে। ক্লিয়ার সবার? এখানে একটা কথা ছিল, মানে এই লেয়ার বলতে কি আপনি ওই একটা পেজের মধ্যে কয়েকটা লেয়ারের কথা বলতেছেন? হ্যাঁ, একটা পেজের মধ্যে একটা আর্টবোর্ডের ভিতরে 300, 400, 1000, 1500, 2000 লেয়ারও হইতে পারে। সেটা টোটালি ডিপেন্ড করবে হচ্ছে আপনার ডিজাইনের উপর, আপনি কি করতে চাচ্ছেন। টোটালি আপনার ডিপেন্ড করবে আপনার ইসের উপর, আপনার যে ডিজাইনটা করতে চান ওইটার উপরে ডিপেন্ড করবে। হ্যাঁ, একটা ডকুমেন্ট, এটা তো আমাদের ডকুমেন্ট তো এটা, তাই না? আমাদের মূল ক্যানভাস এটা, এই ক্যানভাসের উপরে আমার যে ডিজাইনটা হবে, এখানে আমাদের বিভিন্ন, সাপোজ আমি আপনার একটা এগুলো দিয়ে বুঝাই। আচ্ছা,
এটা পরে আসি। হ্যাঁ, আমি প্রথমে একটা গোছালোভাবে করানোর চেষ্টা করি। এটার নাম হচ্ছে মুভ টুল। হ্যাঁ, এরপরে হচ্ছে দেখেন এইটা লেয়ারটা আমি একটু আরেকটু পরে আরেকটু বিস্তারিত আর একটু কথা বলবো লেয়ার সম্পর্কে। এখান থেকে ফাইলে যাব। এখন প্রথমে আমি যে জিনিসটা দেখাইতে যাচ্ছি, ফাইলের জিনিসটা একটু দেখাই, তাই না? দেন তারপরে এদিকে যাচ্ছে। দেখেন এটা হচ্ছে আমরা নতুন একটা ডকুমেন্ট, অর্থাৎ আমরা একটা আর্ট বা ক্যানভাস যদি নিতে চাই তাহলে আমাদের ফাইলে যা নিতে পারি, অথবা কিবোর্ড থেকে যদি আমি এখন কন্ট্রোল এন প্রেস করি, দেখেন এরকম ওই যে আমরা যে আগে ওখান থেকে যেটা নিয়ে আসলাম এই পেজটা চলে আসছে, রাইট? তো এখান থেকে লেটারে যখন আমি আরে ওহো থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আপু। ওকে চলে গেল না। সাদিয়া আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? জি আপু তো ঠিক আছে। তো যেটা বলতেছিলাম, আমরা কন্ট্রোল এন প্রেস করে ওই পেজটা কিন্তু আনতে পারি। তারপরে সেটআপ জিনিসটা একটু আগে বোঝালাম, এটা তার বোঝানোর কিছু তাই না নাই, তাই না? তো দেখেন আমরা এখন একটা A4 এর পেপার নিলাম। এখান থেকে নেওয়ার পরে এখানে নাম দেবো, এখানে যে রিকোয়ারমেন্ট থাকবে আমাদের সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা দিতে পারি, তাই না? এটা পোর্ট্রেট টেম্পোরাল ল্যান্ডস্কেপ নেবো, সেই জিনিসটা আমরা এখান থেকে কিন্তু সিলেক্ট করে দিতে পারছি, রাইট? তো এখান থেকে কালার মোড দেবো, প্রিন্টের জন্য CMYK আর ওয়েবের জন্য 8GB, তাই না? দেওয়ার পর এখান থেকে ব্যাকগ্রাউন্ড যেটা যা আছে এখানে বাস ক্রিয়েট দিয়ে দিলে আমাদের পেজটা ওপেন হয়ে গেল। মানে আমি দেখাচ্ছি, কোনো আর ওইরকম করে দেখাচ্ছি না, আগের বার তো বুঝাই আসছি, তাই না? নতুন নতুন করে তো প্রত্যেকবার ধরে ধরে বোঝানোর কিছু নাই, জাস্ট আমি আপনাদের বুঝাচ্ছি। আমি তো আপনার ডিটেলস আগের বার বুঝাই আসছি। আচ্ছা, এরপর আসছে ওপেন। ওপেন জিনিসটা কি? নিউ এর পর আছে ওপেন। ওপেন জিনিসটা কি? যে আমরা যদি ধরেন একটা কাজ করা আছে, আগের করা আছে, আমি সেভ দা রাখছি, ঠিক আছে? সেই জিনিসটা যদি আমি ওপেন করতে যাই তাহলে আমরা ওপেন দিব, অথবা নতুন একটা ক্যানভাসে যদি কিছু ওপেন করতে চাই তাহলে আমরা ওপেন দেব। সাপোজ আমরা এখান থেকে যদি ওপেন দেই, দেখেন ডেস্কটপ থেকে সাপোজ আমি আমার এই ছবিটাই ওপেন করলাম। হ্যাঁ, আমার এই ছবিটাই ওপেন করলাম। আবার কি আসলো? এই জুয়েল চলে গেছে করে। আর শুনেন, নামাজে যদি কেউ যান, ঠিক আছে, ওই মিউট করে চলে যাবেন, কথা হচ্ছেন? ওই আইডি মানে লিভ হয়ে তারপরে যাওয়া লাগবে না, আপনারা ওইভাবে রেখে মিউট করে রেখে তারপর নামাজে চলে যাবেন। আর পরবর্তীতে আর এরকম ইয়ে হবে না। দেখেন এখন কিন্তু লাস্ট মোমেন্ট, আর অল্প কয়েক মিনিট বাকি আছে। এখনো যদি আপনারা আসেন, বিষয়টা কিন্তু খারাপ দেখায়। তো যেটা বলতেছিলাম, আমি ওপেন করছি, দেখেন এই ছিল আমাদের। হ্যাঁ বলেন। স্যার আমার ল্যাপটপে স্যার সমস্যা হচ্ছে, নেট কানেকশন চলে গেছে স্যার, এর জন্য ফোন দিয়ে আসছি। বুঝতে পারছি, ঠিক আছে। তো আমরা ওপেন করছি, দেখেন এই হচ্ছে আমাদের একটা ক্যানভাস, এই একটা ক্যানভাস, এই একটা ক্যানভাস, এই মাত্র যেটা ওপেন করলাম। ওপেন করলেই অর্থাৎ ও একটা আলাদা ক্যানভাসে সে ওপেন হবে। এখন যদি চান যে ভাই আমি তো যদি এইটার উপর একটা ডকুমেন্ট আনতে চাই, সেটাও আছে, সমস্যা নাই। আমরা বাইদা বাই আসি। হ্যাঁ, একবার লাফ দিয়ে নিচে না চলে যে আমরা একবার নিচে থেকে আসি। তো এরপরে হচ্ছে ওপেন গেলাম। এখন হচ্ছে ব্রাউজিং ব্রিজ। এটা একটা আমরা এটা যেখানে যেরকম ওপেন করলাম না, আমরা এটা দিয়েও ব্রাউজিং ব্রিজ করি। এটা একটা অ্যাডোবির আলাদা একটা সফটওয়্যার, এইটার সাহায্যে আমরা এটা ওপেন করতে পারি। সহজ কথা বুঝে রাখেন, এটা আমাদের নাই, এটা আমরা ইউজ করি না। তো আপনি যদি ইউজ করেন, এটার একটা বেনিফিট এটা আছে, আপনি যে মানে ডকুমেন্টে ওপেন করবেন, সে এখানে যদি মানে ইনস্টল করা নাই, এই জন্য দেখাবে না, শো করবে না। হ্যাঁ, যদি আপনার থাকে, এটা যারা ইউজ করে, যারা প্রিমিয়ার প্রো বা আফটার ইফেক্ট চালায়, তাদের অবশ্যই এটা ইউজ করে, কারণ এটা তারা দেখে দেখে হ্যাঁ ওটা দেখা যায় কোন কোন জিনিসটা আনবেন, ওরকম দেখে দেখে আপনি নিয়ে আসতে পারেন। আর এখানে দেখা হলো, এখানে যদি আপনি ওপেন করেন নাও দেখতে পারেন। হ্যাঁ, এটার জন্য হলো ওইটা। তো যাই হোক, আমরা হচ্ছে ওপেন আছে এটাও দেখবো না, আমরা ওপেনার এটা এই দেখেন আমি বলছিলাম না, চলে আসলাম ওপেন থেকে। এখানে রিসেট আমাদের যেটা যেটা লাগবে, যে জিনিসগুলো লাগবে আমি আপনাদের ওই জিনিসগুলাই দেখাবো, এক্সট্রা আমি জিনিস দেখাবো না, কথা বুঝছেন? যে জিনিসগুলো লাগবে আমাদের সচরাচর লাগবে, আমি ওই জিনিসগুলোই দেখাবো, আদার জিনিসগুলো দেখাবো না। তো এখন ওপেন রিসেন্ট, আচ্ছা আমি মাত্র যে রিসেন্টলি যে ফাইলগুলো ওপেন করছি সেটার একটা লিস্ট এখানে দেখা যাচ্ছে, তাই না?
যেটা লিস্টে আমি যখন ওই যে আপনার নতুন একটা ক্যানভাস নিলাম মানে ফটোশপে যখন ওপেন করলাম তারপর তখন দেখতে পাচ্ছেন যে রিসেন্টে কতগুলো ফাইল রয়েছে। এখানে আবার 0 থেকে দেখেন 0 থেকে 19 পর্যন্ত আছে, অর্থাৎ 20টা ডকুমেন্টস কিন্তু আমার এখানে ওপেন হয়েছে এ পর্যন্ত, মানে অনেকই হয়েছে বাট 20টা পর্যন্ত এই জায়গায় সে স্টে করে, 19টা পর্যন্ত এখানে স্টে করে। ক্লিয়ার? হ্যাঁ 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 সেটাই। তো এরপর আছে ক্লোজ। ক্লোজ দিলে আমরা যদি এখান থেকে এটাকে ক্লোজ দেই, দেখেন এখানে যদি ক্লোজ দেই এটা চলে গেল, অথবা এটাকে যদি এখন আবার ক্লোজ দেই, আমরা যদি এখানে ফাইলে যাই, ফাইল থেকে ক্লোজ দেই, এখানে হচ্ছে Ctrl+W যদি প্রেস করি, Ctrl+W যদি প্রেস করি তাহলে চলে যাবে। দেখুন আমি কিবোর্ড কমান্ড দিই Ctrl+W, তাহলে এই ডকুমেন্টটা মানে ক্যানভাসটা চলে গেল। এটা চলে গেল। আর থাকলো করা দুইটা, আপনি এখন যদি চান এটাও আমি Ctrl+W প্রেস করে শেষ করে দেবো তাহলে চলে যাবে। আপনি দুইটা রাখলাম। হ্যাঁ, এরপর একটা আছে ক্লোজ অল, অর্থাৎ এখানে যেগুলো জিনিসগুলো আছে যদি আমি সবগুলো একসাথে ক্লোজ করে দিতে চাই তাহলেও পারবো। সেটার ক্ষেত্রে Alt+Ctrl+W, কি Alt+Ctrl+W। দেখেন এখানে সে একটা ওয়ার্নিং মেসেজ দিয়েছে, তুমি কি সবগুলো জিনিসই মানে ক্লোজ করে দিতে যাচ্ছ? আমি যদি ইয়েস দেই, সরি Ctrl+Alt+W নো দেই, দেখেন সবগুলো চলে গেল। অর্থাৎ যে প্রথমে যে জিনিসটা আমার এখানে ছিল ওইভাবে চলে আসছে। আবার একটা ডকুমেন্ট নেই, আমি এখন আর ওইগুলো কিছুই নিলাম না। ওয়াও, আমি এটা নিয়ে নিলাম। এরপর আছে এখানে ক্লোজ আদার্স। হ্যাঁ, এরপর আছে সেভ। দেখেন সেভ জিনিসটা কি, আমি এই এখানে একটা কিছু করার পর আমাকে অবশ্যই সেভ দিতে হবে না? অবশ্যই তো আমার একটা কিছু সেভ দিতে হবে, তাই না? সাপোজ আমি এই জিনিসটা আমি ওপেন করছি, তাই না? এখন এটাকে যদি আমার কাজ শেষ, ধরেন মোটামুটি আমার কাজ শেষ এটার, হ্যাঁ, এটাকে যদি আমি এখন সেভ দিতে চাই, আমি একটু দেখাচ্ছি। এটা ধরেন আমার একটা বিজনেস কার্ড। হ্যাঁ, এই ডকুমেন্টটাকে যদি ধরেন আমার এটা ডকুমেন্ট, কাজ করা ডকুমেন্ট, হ্যাঁ, এটাকে যদি আমার একটা সেভ দেওয়া দরকার না, এখন আমি যেটা কাজ করলাম এটা আমার সেভ দিতে হবে না? তো এটা সেভ দেওয়ার জন্য আমরা চলে যাবো চলো ফাইলে। আচ্ছা, আর একটু কাজ করি, নতুন একটার উপরে নিয়ে করি, এগুলো বাদ দেই। আবার এটা আমরা ক্রস, এই যেখানে দেখেন একটা ক্রস চিহ্ন আছে, এটা দিয়ে আমরা ক্রস দিতে পারি। সাপোজ আমি এখানে একটা ধরেন এই একটা আমার ডিজাইন, এটা আমার একটা ডিজাইন, এখন আমার এটাকে আমার সেভ দিতে হবে। ধরে নেন এটা আমার একটা ডিজাইন, যেহেতু আমি প্রথম কিছু শিখাইনি, আমি একটা জাস্ট এরকম বোঝানোর চেষ্টা করছি। এটাকে যদি এখন আমি সেভ দিতে চাই, এটাকে আমার একটা ডিজাইন আমি একটু সেভ দিতে চাই। সেভ দেওয়ার জন্য ফাইল থেকে দেখবেন যে সেভ আছে, এটা শর্টকাট হচ্ছে Ctrl+S, শর্টকাট হচ্ছে Ctrl+S যদি চাপেন তাহলে আপনার এই ইয়েটা আসবে। এখন আমার এখানে একটা উইন্ডো আসছে, এটা যদি আপনি চান যে না এটা আমার দেখবো না, এটা ডোন্ট শো এগেইন দিলেও আপনার এটা আর আসবে না। তো আমি এখানে যদি দেই যে সেভ ইওর কম্পিউটার, মানে আমি আমার কম্পিউটার সেভ করতে যাচ্ছি, আমার কম্পিউটার যেখানে আমি ইচ্ছা সেখানে আমি দেখেন সাপোজ আপনাদের নামে একটা এই যে ফটোশপ ওয়ার্ক GT23, এখানে আমি একটা আপনাদের এই আদার্সের মধ্যে এটা সেভ করতে যাচ্ছি। তো এটা হচ্ছে যদি দিয়ে দেয় রেক্টেঙ্গুলার নাম দিলাম এটা। হ্যাঁ,
এখন এটাকে আপনি এখানে নাম দিলাম, নাম দেওয়ার পরে এখানে দেখবেন যে ক্লিক করলে অনেকগুলো অপশন আছে। এই যে পিএইচডি হচ্ছে যে ফটোশপের যে মেইন ডকুমেন্টটা, যেটা আমরা যেটার উপরে কাজ করতেছি, এইটাকে যদি আপনি সেভ দিতে চান এখানে পিএইচডিতে আপনি সেভ দিতে পারেন। আমি এই যে পিএইচডি সিলেক্ট করে এখান থেকে দেখেন, যদি আপনার সাপোজ এটা থাকলো জেপিজি থাকলো না, আমি জেপিজি দেবো না, আমি এটাকে সেভ দিয়ে হচ্ছিল পিএইচডিতে, অর্থাৎ ফটোশপের মূল ফাইলটাকে আমি সেভ দিতে যাচ্ছি, এটাকে আমি সেভ দিয়ে দিলাম। দেখেন এই ফাইলটা আমি কোথায় সেভ দিচ্ছি এখন দেখবো কীভাবে। আবার যদি এই ফাইলটাকে আমি ওপেন করতে চাই, আমি এটাকে কেটে দিই। দেখেন এখন আমি যদি ওপেনে যাই, ওপেন থেকে আমি যে জায়গা সেভ দিচ্ছি সেই জায়গায় চলে যাই, হার্ড ডিস্ক, এখান থেকে 23 আদার্সের মধ্যে আপনাদেরটা এই দেখেন পিএইচডি লেখা, এই যে মূল যে ফটোশপের ফাইলটা সেটা হচ্ছিল আইকনটা একদম সেম এইভাবে আসবে। আপনার এই জায়গাতে যদি এখন ক্লিক করে এটাকে ওপেন দেন, এই ফাইলটাই ওপেন হবে। ক্লিয়ার সবার? হ্যাঁ, বুঝি নাই। না আমি বুঝি না, ওর কথাটা একদম খুব মানে শোনা যাচ্ছে, আবার একটু বলেন। আমি যদি 2020 থেকে কাজ করে সেভ করি, তারপরে যদি আমি অন্য কোনো সিএসসি বা সিপি বা 15 ওগুলোকে যদি আমি করতে চাই, ওপেন করতে চাই, ওটা লয়ার ভার্সনে সেভ করতে হবে, ওটা লয়ার ভার্সনে সেভ করতে হবে। 2020 ফাইল আপনি CS6 ইউজ ওপেন করতে পারবেন না, এখান থেকে সেটা আপনি সিলেক্ট করে দিতে হবে। মানে স্যার সেটা একটু দেখিয়ে দিন। হ্যাঁ অবশ্যই দেখা দেবো, ওগুলো দেখা দেবো, অবশ্যই দেখা দেবো। আবার যদি মনে করেন CS6 এর ফাইল কিন্তু আপনি 2020 ওপেন ইজিলি ওপেন করতে পারেন, এগুলো আমি দেখাই দেবো, সমস্যা নেই। লোয়ার ভার্সনে সেভ করতে হবে। তো এরপর আছে দেখেন আমাদের এখানে আছে সেভ গেল, তাই না? এখন সেভ অ্যাজ, সেভের অ্যাসের কাজটা কি? যে সেভ অ্যাসের কাজটা হচ্ছিল আপনি একটা ডকুমেন্ট, এটা আমরা আপনাকে সবাই তো মনে হয় অফিস প্রোগ্রাম চালাইছেন না? হ্যাঁ, অফিস প্রোগ্রাম চালা সেভ অ্যাজের কাজটা হচ্ছে আপনার একটা ডকুমেন্টস আছে, ওই ডকুমেন্টসটা আপনার অক্ষত থাকবে, নতুন একটা ডকুমেন্টস আপনি ক্রিয়েট করবেন, তাই না? ওই ডকুমেন্টসের উপরে ক্রিয়েট করবেন। সেটা কেমন করে? যাতে আপনার অনেক কিছু দেখা গেলো, অনেক ইনফরমেশন আপনি লিখতে হবে না, জিনিসটা দ্রুত করতে পারবেন। এরকম একটা দরখাস্ত লিখলেন বরাবর, ঠিক আছে, প্রধান শিক্ষক বা যার বরাবর লিখলেন, এই যে জায়গাটুকু, ঠিক না? এই জায়গাটুকু কিন্তু আপনার সেভ অ্যাজ দিয়ে করলে আপনার নতুন করে লেখা লাগতেছে না, অর্থাৎ ওই ডকুমেন্টটা আগের মতোই থাকবে, নতুন একটা ক্রিয়েট করবেন। তখন আপনি কি করবেন? ফাইলে এখানে যাবেন, সেভ অ্যাজ দিবেন। সেভ অ্যাজে কোন জায়গায় সেভ করবেন সে লোকেশনটাও চাবে, এখন কোন ফরম্যাটে সেভ দিবেন সেটা আপনি এখানে আপনি ধরাই দিতে পারেন, সে ফরম্যাটটা এখানে দিতে পারেন। রেক্টেঙ্গেলের এখানে আমরা 2 দিলাম, নামটা দিলাম, আর আমরা পিএইচডিতে সেভ করতে যাচ্ছি। ওকে, দেখেন এখন যদি আমি এখানে একটা নতুন কিছু করি, এটাকে যদি এখন আমি সেভ দেই, দেখেন আমার সেভ হয়ে গেছে। এখন আমার দুইটা জিনিস কিন্তু সেভ হয়েছে, আগেরটা আগের মতোই রয়েছে, পরেরটা পরেতে। দেখেন সেটা কিভাবে, এখন যদি আমি পরেরটা আগেরটা এটা কেটে দিই, দেখেন কেটে দিয়ে বোঝাই, এটা হচ্ছে আমার আগেরটার পরেরটা। এখন যদি আমি ওপেন করি, এটা হচ্ছে আমার আগেরটা আছে না, আর পরেরটা যেটা সেভ দিলাম সেটা হচ্ছে এইটারটা। দেখেন দুটো জিনিসই কিন্তু আমার হয়েছে, এটা হচ্ছে আমাদের সেভ অ্যাজের কাজ। ক্লিয়ার সবার? আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি আজকে এটুকু দেখাবো, আর দেখাবো না, আপনার টাইম শেষ। হ্যাঁ করবেন, অবশ্যই দেবো, টেনশনে কিছু নাই। আমি আগে বুঝাই নেই, ভালো করে শিখাই নেই, দেন তারপরে করো, টেনশনে কিছু নাই, অবশ্যই করবেন আপনারা। আমি করবো, আপনারা আমি একটু দেখাবো, তারপর আপনারা করবেন।
আমি আগে ইন্টারফেসগুলো ভালো করে বুঝাই, যখন আমার মাথায় আছে কি করার লাগবে না করার লাগবে আমি এটা ভালো বুঝতেছি, ঠিক আছে? তো ঠিক আছে, আমি আগে এখন রুল কলটা সেরে নেই আপনাদের। আচ্ছা, আমি যে জিনিসটা দেখাইছি আপনাদের মানে বুঝতে কারো কোনো অসুবিধা হয়েছে? যে আমি এই পর্যন্ত যা দেখাইছি আপনাদের সবাই বুঝতে পারছেন তো? স্যার বুঝতে পারছি। নিশি কই? নিশি বুঝতে পারছেন? স্যার আমি বুঝতে পেরেছি। হ্যাঁ, বাসায় হচ্ছে ফলো করবো। পারা যাবে তো?